আজকের ক্লাসে তোমাদেরকে একটা রোড ম্যাপ দেবো, একটা রাস্তা তোমাদেরকে দেখিয়ে দেবো যে বছরের আমাদের শুরু হচ্ছে এবং শুরু থেকে আমরা ভৌত বিজ্ঞানটা কিভাবে যদি অধ্যয়ন করি মাধ্যমিক ভৌত বিজ্ঞান আমরা 100তে 100 পেতে পারবো। আজ থেকে আজ পর্যন্ত তোমার ভৌত বিজ্ঞানে যত নাম্বারই এসে থাকুক না কেন ভুলে যাও। 9-এ তোমার 60 এসেছে, 40 এসেছে, 30 এসেছে বা 100তে 100 এসেছে সেটাও ভুলে যাও। ক্লাস 10-এ যে কেউ কিন্তু ভৌত বিজ্ঞানে 100তে 100 পেতে পারে কয়েকটা জিনিস যদি ফলো করে তুমি চলতে পারো। আমি আজকের এই ভিডিওতে তোমাদের যে জিনিসগুলো বলবো খাতা কলম নিয়ে সবাই বসে যাও, খাতা কলমে ওই জিনিসগুলোকে লিখবে এবং যেখানে তুমি পড়তে বসো ওখানে এই কাগজটাকে সেটে দেবে। কারণ ইউটিউবে তুমি ভিডিও দেখছো, যারা ব্যাচে আছো তোমরা তো ব্যাচে আছো, কিন্তু এই ভিডিওটা ইউটিউবেও যাবে। তো যারা ইউটিউবে দেখছো তোমরা ইউটিউবে ভিডিও দেখবে ভুলে যাবে আমি জানি। 100 জনের মধ্যে একজন ছেলে কি একজন মেয়ে এমন হবে যে ভিডিওটাকে ফলো করবে। কিন্তু আমি চাই এই জিনিসটা, এটা কোনো একটা গোপন জিনিস নয়, গোপনও বলতে পারো কিছুটা হলেও, কিন্তু এটাকে সবাই ফলো করে না। এটাকে যদি তুমি ফলো করতে পারো তাহলে তোমারও আমি গ্যারান্টি দিচ্ছি 100তে 100 ভৌত বিজ্ঞান তোমারও আসবে। নিজের উপর এই ভরসাটা জাস্ট রাখো। কিন্তু ওটাই যা যা আমি বলবো আজকে কাগজে লিখবে, যেখানে তুমি পড়তে বসো সেখানে দেয়ালে আটকে দেবে। যে ক্লাস 10-এ সারা বছর যেন ওই জিনিসের দিকে তোমার চোখ যায়, যখনই তুমি পড়তে বসবে ওই জিনিসের দিকে তোমার যেন চোখ যায়। কারণ এই জিনিস এমন একটা জিনিস, খুবই সোজা সাপটা একটা জিনিস, কিন্তু এটা যদি কাগজে না লিখে রাখো তুমি ভুলে যাবে এর এর পাওয়ার যে কতটা, এটা তুমি ভুলে যাবে। তো কাগজে অবশ্যই সবাই লিখবে। সবার আগে বলি, ভৌত বিজ্ঞান একটা বিজ্ঞানের বিষয়। তো বিজ্ঞান তো মুখস্থ বিদ্যা নয়, বিজ্ঞান আমাদেরকে বুঝতে হয়। তো সবার প্রথমে তোমাকে ভৌত বিজ্ঞান যদি তুমি মুখস্থ বিদ্যায় যাও, ইউটিউবে যদি আমরা ক্লাস করো, অনেক ক্লাসে হয়তো তুমি এমন দেখবে যে আমি তোমার হয়তো পড়তে ভালো লাগবে এবং কনসেপ্টটাও তুমি বুঝে যাবে, কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে দেখবে সেখানে আমিও হয়তো তোমাদের মুখস্থ করা শেখাই। তো না বুঝে মুখস্থ করতে যাবে না। সবার প্রথম পয়েন্ট, ভৌত বিজ্ঞানের যে কনসেপ্টটা আমি পড়বো সেই কনসেপ্টটা আগে আমাকে বুঝতে হবে, ওই কনসেপ্টের একদম গভীরে যেতে হবে। যদি তোমার কনসেপ্ট একদম ক্লিয়ার থাকে তাহলে তোমাকে যে কোনো ধরনেরই প্রশ্ন করা হোক না কেন তুমি একটু বুদ্ধি খাটিয়ে ওই প্রশ্নের কিন্তু উত্তর বের করতে পারবে। যেমনটা আমরা আমাদের মাধ্যমিকের বিবর্তন ব্যাচে করছি, ভৌত বিজ্ঞানের প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু ধরে ধরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এবং তোমরা আমাদের বিবর্তন ব্যাচে পড়ো, মানে অনলাইনে পড়ো বা তুমি যে কোনো জায়গাতেই পড়ো না কেন, তোমার যেটা দায়িত্ব সেটা হচ্ছে ভৌত বিজ্ঞানের কোনো একটা জিনিস তুমি পড়লে বুঝে নিলে, এবার ওখানে যদি মনে কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু যদি একটু হলেও বুঝতে না পারো, তোমার দায়িত্ব তুমি যদি অফলাইনে কোনো স্যারের কাছে পড়ো স্যারের কাছে যাও, গিয়ে ওই জিনিসটাকে আরেকবার বুঝে নাও। বা আমাদের যারা অনলাইন ব্যাচে আছো তোমাদের তো একদম ডিটেলসে ভালো করে বুঝিয়ে দিই। না বুঝতে পারলে সরাসরি কলে নিন, তাই না? ফোন কলের মাধ্যমে তোমার সমস্যা শুনে নিয়ে তোমাকে আমরা বুঝিয়ে দিই। তো প্রথম কাজ তুমি যেখান থেকে পড়াশোনা করো না কেন ভৌত বিজ্ঞানের কনসেপ্টটা বুঝে নেওয়া। এবার কনসেপ্ট বুঝে যদি ভালো করে যাও তুমি সব প্রশ্ন উত্তর করতে পারবে যদি বুদ্ধি খাটাও। এবার আজ অব্দি যদি তুমি তোমার বুদ্ধিটাকে না ব্যবহার করে আসো, ধরো তুমি আহ আগের যে ক্লাসগুলো ছিল পড়াশোনা করেছো সেগুলোতে ধরো তুমি ভালো মতো পড়াশোনা করোনি, তাহলে কিন্তু তোমার বুদ্ধি ক্ষেত্রে খাটতে টাইম লাগবে। এবং তুমি যদি একজন ভালো ছাত্রও হও, পরীক্ষা যখন দিতে বসবে না মাধ্যমিকে, সেখানে এমন একটা প্রশ্ন করলো যে প্রশ্ন তুমি আগে দেখোনি, তুমি হয়তো একটু শান্ত পরিবেশে একটু বসে ভাবলে তুমি ওই প্রশ্নের উত্তর বের করতে পারবে, কিন্তু পরীক্ষার হলে না ওই মাথাটা খাটে না। এই জন্য আমাদের উদ্দেশ্য প্রথমে কনসেপ্ট বুঝে নেওয়ার পর ওই concept থেকে বা ওই অংশ থেকে মাধ্যমিকে কত ধরনের প্রশ্ন আমাকে করতে পারে সেই সব ধরনের প্রশ্ন এবং ওই প্রশ্নের যথাযথ উত্তর ঠিক কোনটা হবে বা কেমন হবে সেই প্রশ্ন উত্তরের একটা নোট খাতা আমাদেরকে বানাতে হবে। কি বললাম? পড়ে নেওয়ার পর ওই অংশ থেকে কত ধরনের প্রশ্ন হতে পারে একটা নোট খাতা সবাই বানাবে। আমি তোমাদের নোটস দিচ্ছি বিবর্তন ব্যাচে, ওই যা নোটস দিচ্ছি ওই নোটস এর মধ্যে মাধ্যমিকে যত ধরনের প্রশ্ন হতে পারে তার প্রশ্ন উত্তর করে তোমাদের নোটস দিচ্ছি। তো তুমি যেই টেক্সট বই পড়ো না কেন তার সাথে আমার এই নোটসটাকে অবশ্যই ফলো করবে, এই প্রশ্নগুলো যেগুলো আমি নোটসে দিচ্ছি ওগুলো দিয়ে হয়ে যাবে। তো তোমরা যার কাছে পড়ো না কেন তোমাদের যেটা কাজ হবে যে ওই অংশ থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে মাধ্যমিকে সকল প্রশ্ন উত্তর একটা নোটস আমাকে বানাতে হবে। এবার অনেকেরই প্রশ্ন, দাদা আমি কি প্রশ্ন উত্তর করে নোটস লিখবো? বইতে তো অলরেডি উত্তর দেওয়া আছে। দেখবে বইতে না কনসেপ্ট বোঝানো থাকে, কিন্তু মাধ্যমিকে ওই কনসেপ্ট থেকে কত ধরনের প্রশ্ন হতে পারে ঘুরিয়ে ঘুরিয়ে সেটা কিন্তু বইতে করা থাকে না। সেই জন্য একটা কাজ করতে পারো, কেউ যদি এমন হয় যে আমি নোট লিখবো না, আমার হাতে টাইম নেই এত, যদিও টাইম আছে বছরের শুরু, যদি তুমি নোট নাও লিখতে চাও তুমি একটা প্রশ্নের খাতা বানাবে। যেটা ধরো গ্যাসের আচরণ তুমি হেডিং করলে, এবার গ্যাসের আচরণ থেকে যে অংশ তুমি পড়বে ওখান থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে প্রত্যেকটা প্রশ্ন তুমি লিখে নিলে। এবার যথাযথ উত্তরটাও যদি তুমি নোট খাতাতে লিখতে পারো খুবই ভালো হয়, যদি না লিখতে পারো উত্তর না হয় তুমি বই থেকেই পড়ে নিলে। এর ফলে কি হবে,
এখনো সময় আছে। আমাদের অনলাইন ব্যাচে মানে বিবর্তন ব্যাচে জুলাই মাসের মধ্যে আমরা সিলেবাস শেষ করব। জুলাই মাস জুলাই মাস আসতে আসতে তোমার কাছে এমন একটা খাতা তৈরি হয়ে যাবে, যেই খাতাতে ওই মাধ্যমিক ভৌত বিজ্ঞানে যত ধরনের প্রশ্ন হতে পারে, যেগুলো এসে গিয়েছে, সকল প্রশ্নের প্রশ্ন আর একটা যথাযথ উত্তরের মধ্যে লেখা থাকবে, এবং সেটা তোমার হাতে লেখা থাকবে। যখন নিজের হাতের নোটস তুমি পড়বে না, সেটা বেশি ভালো মনে থাকে। এক্ষেত্রে আমাদের ফটোগ্রাফিক মেমোরি কাজ করে। ফটোগ্রাফিক মেমোরি মানে যেমন স্বামী বিবেকানন্দের ছিল, যে তিনি কোন একটা পড়া বা কোন একটা বইকে যদি একবার দেখতেন, সেই জিনিসটা যদি তাকে জিজ্ঞেস করা হতো, ওই বইয়ের ছবি ভেসে উঠতো। তোমরা যদি নিজের মতো করে খাতাতে নোট টোকো, প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর, এবং ওই নোটসটাকে বারবার যদি রিভাইজ করো, তাহলে দেখবে একসময় এমন হয়ে যাবে, তুমি যে কোনো পরীক্ষা দিতে বসো না কেন, বা যে কেউ তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করুক না কেন, প্রশ্ন করা মাত্রই তোমার নোট খাতাতে কোন জায়গায় ওই প্রশ্ন আছে, তার উত্তরটা তুমি কিভাবে সাজিয়েছো, কোন অংশ হয়তো এই পাতায় আছে, কোন অংশ হয়তো পরের পাতায় আছে, সেই উত্তরের ছবিটা তোমার চোখে ভেসে উঠবে। যারা এটা প্র্যাকটিস করে, আমিও নিজে যখন মাধ্যমিক ছিলাম বা এখনো আমি যদি মন দিয়ে যে জিনিসগুলো করি, সেগুলো ভেসে ওঠে। কেমন? তো এই জিনিসগুলো কিন্তু তোমার মনেও ভেসে উঠবে। তো যেটা বললাম, কনসেপ্ট বুঝলাম, ওখান থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে তার প্রশ্ন উত্তর আমি সাজিয়ে নিলাম, নোট বানিয়ে নিলাম। এবং পরীক্ষার আগে আমি কিন্তু আর টেক্সট বইয়ে যাবো না, কারণ টেক্সট বইয়ের সব জিনিস আমার নোটসে আছে। আমার কাজ এবার হবে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, রিভিশন। রিভিশন এমন একটা জিনিস যেটা জানে সবাই রিভাইজ করতে হয়, কিন্তু করে সবাই না। 100 জনের মধ্যে হয়তো একজন রিভিশন করে। এবার দাদা রিভিশন কি করে দেবো তার পদ্ধতিও বলছি। তার আগে আরেকটা জিনিস বলি, এই নোটসটা যদি তুমি টুকে নাও ভালো করে, অনেকে নোটস টুকবে না জানি, যাদের টাকা পয়সা আছে তারা হয়তো আমি যে নোটস গুলো দিচ্ছি ওগুলো হয়তো অনেকে প্রিন্ট করবে, বলছে যে দাদা আমি তো নোটসটাকে অ্যাপে দেখতে পাচ্ছি, ফিজিক্স দাদা অ্যাপে, কিন্তু আমি তো ফোনে ডাউনলোড করতে পারছি না, তাহলে আমি কম্পিউটার থেকে প্রিন্ট করবো কি করে? আমি বলছি মাধ্যমিক অনেক দেরি আছে, প্রিন্ট কেন তুমি করতে যাবে? যদি তোমার মনে হয় আমি প্রিন্ট করব, সেক্ষেত্রে করতে পারো, কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস তোমাকে ফলো করতেই হবে। সেটা কি? সেই পয়েন্টে আগে আসি, তারপর রিভিশন কি করে করতে হয় সেটা বলবো। তাহলে আমাদের কাজ, কনসেপ্ট বুঝলাম, প্রশ্ন উত্তর কত ধরনের হতে পারে সেটা এক জায়গায় জড়ো করা থাকলো, যাতে পরীক্ষার আগে বিভিন্ন টেস্ট পেপার সলভ করতে গিয়ে এই টেস্ট পেপারের প্রশ্ন তো পাচ্ছি না, এই বই ওই বই হাতে বেড়াচ্ছি। বা যদি তুমি নোটস না টোকো, সেক্ষেত্রে কি হবে, তোমার কাছে হয়তো 2-3টে বই আছে, হয়তো অনেকের সহায়িকাও কিনে নিয়েছো। তো পরীক্ষার আগে তুমি ভাববে যে কোন বই ছেড়ে কোন বই পড়বো, এই বই থেকে কোনো জিনিস বাদ যাচ্ছে না তো, ওই বই থেকে কোনো জিনিস বাদ যাচ্ছে না তো, 10-12টা জায়গা থেকে পড়ার থেকে শুরুতেই এক জায়গায় সব জড়ো করে নি, তারপর আমি রিভিশন করতে থাকবো। এটা কিন্তু সবাই করে না। তো আমি নোটস বানাবো। এবার কনসেপ্ট বুঝে নিলাম, পড়াটাকে নোটস বানিয়ে নিয়ে ওই উত্তরটাকে ভালোভাবে বুঝে নিয়ে মুখস্থ করে নিলাম। এবার মুখস্থ করার পর পরীক্ষার হলে গিয়ে কিন্তু তোমাকে কেউ ধরবে না, তোমাকে লিখতে হবে। তো লেখার একটু অভ্যেসটা করতে হবে। যেই ধরনের প্রশ্ন মাধ্যমিকের জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো আমাদেরকে লিখে প্র্যাকটিস করতে হবে। তোমরা যারা আমার অ্যাপে আছো, ফিজিক্স দাদা অ্যাপে বিবর্তন ব্যাচে পড়াশোনা করছো, তোমাদের সবাইকে বলছি, তোমাদের দেখবে আমি প্রতিদিন ক্লাস করানোর পর ওই ক্লাস থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে তার প্রশ্ন উত্তর সেট তোমাদেরকে দিয়ে দিই পিডিএফ, সেটা খাতায় টুকে নেবে। এবং আমি কিন্তু ক্লাসের মধ্যে মুখস্থ করিয়ে দিই, কিভাবে তোমরা মুখস্থ করবে ক্লাসে মুখস্থ করিয়ে দিই। তো মুখস্থটা তারপর আরো একবার নিচে পড়ে করে নিলে, তারপর তোমার কাজ হচ্ছে যেই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো একবার খাতায় লিখে প্র্যাকটিস করা। এবার আমি জানি আমি আজকে বলবো, হয়তো কালকে কয়েকজন করবে, পরের দিন থেকে কেউ আর নিজে খাতায় লিখে প্র্যাকটিস করবে না, করে না। 100 জনের মধ্যে হয়তো 1-2 জন থাকে যারা খাতায় আর একবার লেখে, খুব কম জনই থাকে যারা খাতায় লেখে। যাতে তোমরা খাতায় লেখো সেই জন্য কিন্তু দেখবে প্রত্যেকটা ক্লাসের আমি মক টেস্ট নিই। যেমন আজকে আমরা গ্যাসের আচরণ থেকে চার্লসের সূত্রটা একদম শেষ করলাম, কোশ্চেন অ্যান্সার সলভ করে দিয়েছি। দেখবে একটা মক টেস্ট আমি আপলোড করে রেখেছি 9 নম্বরের। তো নোটসটা তোমরা আগে পড়ে নেবে, তারপর 9 নম্বরে যে মক টেস্টটা দিয়েছে ওই মক টেস্টে এবছর মানে তোমাদের 2025 সালে মাধ্যমিকের জন্য যেগুলো বেশি ইম্পর্টেন্ট, আসার চান্স বেশি, সেই প্রশ্নগুলো ওখানে আমি দিয়ে রেখেছি। তুমি কি করবে, 9 নম্বরের প্রশ্ন 20 মিনিটের মধ্যে ডবল করে দেবে, টাইম ডবল নেবে, ঠিক আছে? যত নাম্বার তার ডবল টাইম নেবে, মানে 20 মিনিট ধরো নিলে, 20 মিনিটের মধ্যে লেখার প্র্যাকটিস করবে। এবার তুমি লিখে নিলে, লেখার পর এবার হয় তুমি কোনো শিক্ষককে দিয়ে মিলিয়ে নিতে পারো, বা তুমি নিজেই মেলাতে পারো যে এটা আমার নোট খাতা বা এটা আমার বই, এই প্রশ্নের উত্তর বইতে এটা আছে বা নোটসে এটা আছে, কিন্তু আমি যখন লিখতে গিয়েছি আমি ঠিক সঠিক লিখতে পারিনি। তো তুমি নিজে নিজের খাতা চেক করবে, তুমি ভাবে এটা তোমার বন্ধুর খাতা, আর তোমার বন্ধুর খাতা যদি তুমি চেক করে ভুল বের করতে পারো, তাহলে বন্ধু তোমাকে কিছু একটা টাকা দেবে বা খাওয়াবে, কিছু একটা গিফট দেবে। তো তুমি তোমার বন্ধুর খাতা ভেবে নিয়ে ওই খাতা ভুল বের করবে, যে আচ্ছা চার্লসের সূত্র এরকম ছিল, ঠিক আছে আমি বুঝেছি, কিন্তু যখন আমি লিখতে গিয়েছি না তখন আমি এই ভুলটা করে দিয়েছি। তো নিজের ভুলটাকে নিজে ধরার চেষ্টা করবে, যে আচ্ছা আমি এখানে ভুল করেছি, এখানে ভুল করেছি। আর সম্ভব হলে না একটা ভুলের খাতা বানাবে, না বানালো অসুবিধা নেই, কিন্তু বানালে ভালো হয়। বা যদি মনে রাখতে পারো যে আচ্ছা চার্লসের সূত্রে এই জিনিসটা আমি একবার ভুল করলাম,
দ্বিতীয়বার যখন আমাকে কেউ একজন চার্লসের সূত্র লিখতে বলবে বা কোনো পরীক্ষাতে যদি চার্লসের সূত্র আসে, আমি যেন দ্বিতীয়বার এই ভুল না করি। ভুল করা আমাদের মানুষের অভ্যেস এবং সবার দ্বারাই ভুল হয়, কিন্তু যে দ্বিতীয়বার ভুল করে, প্রথমবার ভুলের কোনো ক্ষমা মানে প্রথমবার ভুল করলে কোনো ব্যাপার না, নিজেকে ক্ষমা করে দিতে পারো, কিন্তু দ্বিতীয়বার যদি তুমি একই ভুল করো সেটা কিন্তু ক্ষমার যোগ্য নয়। তো এমনটা দেখবে তোমার ভুল কোথায় হচ্ছে লিখতে গিয়ে, সেই ভুলটাকে একবার জেনে নিলে দ্বিতীয়বার ওই ভুলটা করবে না। তোমাদের সাথে কারো এরকম হয়েছে নাকি একটু কমেন্ট বক্সে সবাই জানাও তো। যে যখন আমার সাথে মনে হয়েছে যে পরীক্ষাতে ধরো কোনো একটা শর্ট কোশ্চেন আছে, হ্যাঁ, আমার আর মনে পড়ছে না মনে পড়ছে না মনে পড়ছে না, অনেকক্ষণ ভেবেছি, বা ধরো পরীক্ষাতে কোনো একটা কিছু আমি ভুল করে দিয়েছি, তখন জানি ঠিক বাইরে এসে বন্ধুদের সাথে আলোচনা করে জানতে পারলাম পরীক্ষায় আমি ভুল করে দিয়েছি, বা পরীক্ষায় কোনো একটা উত্তর পাইনি, পরে এসে বইতে যখন দেখে নিলাম। ওই যে যেই ভুলটা আমরা করি, আর ওই ভুলটা করার জন্য করার পরে যখন আমরা তার সঠিক উত্তরটা খুঁজে নিই না, সেই উত্তর দেখবে সারা জীবন মনে থাকে। আমার এখনো মনে আছে যে আমি একদিন পরীক্ষা দিতে গিয়ে কোনো একটা ক্লাসে এই প্রশ্নটা ছিল, ওই প্রশ্নটা আমি ভুল উত্তর লিখেছিলাম, কিন্তু যেহেতু আমি বাইরে বেরিয়ে আসার পর আমি জানি যে এটা আমি ভুল করলাম আর সঠিক উত্তরটা আমি একবার জেনে নিলাম, সেই ভুলটাও আমার মনে আছে, উত্তরটা আমার মনে আছে। তো এটা করবে সবাই, নিজের ভুলগুলোকে অ্যানালাইজ করবে কোথায় ভুল করছো, বা তোমার কোনো শিক্ষককে দেখে নিলে শিক্ষক বলে দেবে তুই এটা ভুল করেছিস, তো ওই ভুলটাকে শুধরে নিয়ে আরেকবার লিখে নিলে, আর একবার যদি ভুল শুধরে লিখে নাও দেখবে ওটার মাধ্যমিকে অন্তত মাধ্যমিক লাইফে আর ওই ভুলটা হবে না, তোমার মাথায় গেঁথে যাবে যে আমাকে 100-তে 100 পেতে হবে কিন্তু আমি ভুল করে দিয়েছি, এটাকে দ্বিতীয়বার করলে আমার তো পরীক্ষা আর 100-তে 100 আসবে না, তো এই ভুলটা করা যাবে না। তাহলে আমাদের স্টেপস গুলো কি হলো, ভালো করে সবাই যেন খাতাতে লিখবেন। কনসেপ্ট ক্লিয়ার, মানে ক্লিয়ার ইওর কনসেপ্ট, 1 নাম্বার লিখলে যে কনসেপ্ট ক্লিয়ার বা কনসেপ্ট লিখলে। 2 নাম্বার কোশ্চেন অ্যান্সার নোটস, মানে প্রশ্ন উত্তর নোটস বানাতে হবে, উত্তরের নোটস না বানালেও প্রশ্নের নোটস বানাতে হবে, বোঝা গেল? আচ্ছা, প্রশ্ন উত্তরের নোটস বানালাম। 3 নাম্বার লেখার অভ্যেস করতে হবে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে লেখার অভ্যেস করব। 4 নাম্বার লিখে নিয়ে ভুলটা কোথায় হচ্ছে ভুলটা ধরে নেওয়া, আর ওই ভুলটা দ্বিতীয়বার না করা। এটা কেমন? তাহলে কি কি বললাম আমি আরেকবার বলে দিচ্ছি, কনসেপ্ট ক্লিয়ার, কোশ্চেন অ্যান্সার নোটস, রাইটিং প্র্যাকটিস, আর 4 নাম্বার এরর কারেকশন। এরর কারেকশন লিখতে পারো বা বাংলায় লিখে দাও যে হচ্ছে ভুল সংশোধন, কোথায় ভুল করছে এইগুলো সংশোধন করতে হবে। ব্যাস, এই জিনিসটা যদি করতে পারো, আর তার সাথে লাস্ট একটা পয়েন্ট আমাদের রিভিশন, রিভিশনটা আমাকে বারবার দিতে হবে। রিভিশনটা দাদা বারবার বলতে কবে রিভিশন দেব, তুমি ধরো আজকে চার্লসের সূত্র পড়লে, তুমি দেখবে 1 সপ্তাহ পর হয়তো চার্লসের সূত্রটা তোমার মনে থাকবে যে উষ্ণতা যদি 1 ডিগ্রি বাড়াই তাহলে আয়তন কতটা বাড়বে, যে 0 ডিগ্রিতে যেটা আয়তন ছিল তার সঙ্গে 1/273 বেড়ে যায়। কনসেপ্টটা হয়তো 1 সপ্তাহ পর তোমার মনে থাকবে, কিন্তু পরীক্ষার হলে প্রথম ওয়েতে সূত্রটা কিভাবে সাজিয়ে লিখবে সেটা কোনোদিনই মনে থাকবে না। এবং তোমাকে যদি 1 মাস পর জিজ্ঞেস করি, তুমি ধরো আজকে পড়লে চার্লসের সূত্র, 1 মাস পর যদি জিজ্ঞেস করি ভুলে যাবে। আসলে যে জিনিসের প্রতি আমরা গুরুত্ব দেই না, ব্রেন মন যেগুলোকে মনে করে অতটাই গুরুত্বপূর্ণ নয় সেগুলো ব্রেন ভুলিয়ে দেয়, কেমন? তো এই জন্য আমাদের যেটা করতে হবে, যাতে আমি আজকে যেটা পড়লাম 2 মাস পরে যদি আমি ভুলেই যাই বা 1 মাস পর যদি ভুলেই যাই, আমাকে আবার নতুন করেই পড়তে হয়, তাহলে আমার কোনো লাভ হচ্ছে না এক্ষেত্রে, যেটা ম্যাক্সিমাম ছাত্রছাত্রীর সাথে হয়। তো সারা বছর সময় আছে, একটা পদ্ধতি বলছি, আমি এখনই গ্যারান্টি দিচ্ছি, তোমরা কয়জন আছো এই মুহূর্তে, প্রায় 100 জনের মতো আছো, এতজনের মধ্যে হয়তো 2-3 জন থাকবে যারা এটা ফলো করবে। রিভিশনের পদ্ধতি কি, ভৌত বিজ্ঞান নয় শুধু, এটা সব সাবজেক্টে করবে। 7টা সাবজেক্ট, সপ্তাহে একটা দিন এমন বের করবে যে এই দিনটা থাকবে রিভিশনের জন্য আমাদের। মানে কি দাদা, মানে সোমবার থেকে ধরো তুমি শনিবার পর্যন্ত যা কিছু পড়লে, টিউশনে হোক নিজে থেকে হোক, যা কিছু পড়লে, যতটুকু পড়া হলো, রবিবারের দিন বা সপ্তাহে যে কোনো একটা দিন এমন রাখবে যেই দিনটাতে তুমি সারা সপ্তাহে যা পড়েছো ওটাকে তুমি নিজে বাড়িতে রিভাইজ করবে। কি বললাম, সোম থেকে শনি পর্যন্ত যা পড়লাম রবিবারে আমি রিভাইজ করব। রবিবারের প্রথম রবিবারে রিভাইজ করতে কঠিন লাগবে, যে 1 সপ্তাহে পড়া একদিনে করতে হচ্ছে, যদিও বোঝা আছে কিন্তু কষ্ট হবে। এবার রবিবারে তুমি রিভাইজ করে নিলে, এবার পরের সপ্তাহ শুরু হচ্ছে সোম থেকে শনি, এই পরের সপ্তাহে যা কিছু পড়লে, এবার তোমার এই দ্বিতীয় রবিবারে কি করবে বলতো, দ্বিতীয় রবিবারে আগে এগুলো পড়বে না, দ্বিতীয় রবিবারে কি করবে, যে আগের সপ্তাহে যেটাকে একবার রিভাইজ মেরেছো, যেটা তোমার মাথায় কিছুটা কিছুটা মনে আছে, একবার রিভাইজ মেরে দিয়েছো, সেটাকে তুমি আগে আরেকবার রিভাইজ মারবে। হয়তো দেখবে তখন হয়তো তোমার একটা সাবজেক্ট রিভাইজ মারতে হয়তো 1 ঘন্টা লেগেছিল, কিন্তু দ্বিতীয় রবিবারে মানে দ্বিতীয়বার যখন রিভাইজ করবে দেখবে আর 1 ঘন্টা লাগছে না, হয়তো আধা ঘন্টা লাগছে। তো আগের সপ্তাহে একটা রিভাইজ মেনে নিলে, তারপর এই সপ্তাহটা আরেকবার রিভাইজ মেনে নিলে, এরকম করে পরের রবিবার আবার আসলো 3 নাম্বার রবিবার। 3 নাম্বার রবিবারে কি করবে, যে আগের 2 রবিবারে যা রিভাইজ মেরে দিয়েছো
তার মধ্যে দেখবে প্রথম রবিবারে পড়া যেহেতু দুবার রিভাইজ হয়ে গিয়েছে, তোমার মাথায় অলরেডি থাকবে। তুমি জাস্ট খাতা দেখবে, আচ্ছা চার্লসের সূত্র, তুমি চোখ বন্ধ করে নিজে নিজে মনে মনে বলবে, আচ্ছা চার্লসের সূত্র হচ্ছে এটা। মনে মনে যদি চোখ বন্ধ করে আমরা কোনো কিছু পড়ার চেষ্টা করি বা মনে করার চেষ্টা করি, সেই জিনিসটা আমাদের মাইন্ডে বেশিরভাগ থেকে যায়। রিভাইজ মানে এমন নয় যে বই থেকে ঝরঝর পড়বো। প্রথম দুবার আমরা বই থেকে ঝরঝর করে পড়তে পারি, কিন্তু তৃতীয়বারের রিভিশনটা এমন হবে যেটা মানসিক রিভিশন হবে, বা যেটাকে আমরা বলি মনন করা। কেমন? মননের মাধ্যমে কিন্তু আমাদের স্মৃতিশক্তি বাড়ে। যে জিনিসটাকে আমরা যতবার মনন করব, মনে মনে ভাববো, সেই জিনিসটা তত বেশি মনে থাকবে। ছোটবেলার কোনো স্মৃতি যদি তুমি আহ ভেবে থাকো, ঠিক আছে, মানে যেই জিনিসের সাথে আসলে বলতে গেলে একটু ইমোশন কানেক্টেড থাকে, সেগুলো আমাদের বেশি মনে থাকে। তো তুমি যদি একই পড়াকে বারবার চোখ বন্ধ করে মনে মনে ভাবছো, এটা যদি বাড়িতে পড়তে পারে না, তুমি ধরো কোথাও ঘুরতে গেছো, ফাঁকা বসে আছো, তুমি মনে মনে মনন করতেই পারো যে আচ্ছা আমি আগের সপ্তাহে বা কালকে আমি এটা পড়েছি, দেখি তো মনে আছে নাকি। চোখ বন্ধ করে তুমি মনে মনে সেটা মনে করার চেষ্টা করলে, এটাকে বলা হয় মনন। তুমি গাড়িতে করে কোনো এক জায়গায় যাচ্ছ, ফাঁকা টাইম আছে, চুপচাপ বসে থেকে মোবাইল ঘাটার থেকে মনন করো। এটা কি হবে, ওভার দ্য পিরিয়ড অফ টাইম, আজ থেকে কয় বছর, 5-6 বছর পর যদি এই জিনিসটাকে প্র্যাকটিস করো, দেখবে তোমার স্মৃতি সত্যি প্রচুর গুণ বেড়ে গিয়েছে। তো মনন করার অভ্যেসটা কিন্তু আমাদের করতে হবে। তাহলে কি বললাম, 5 নম্বর পয়েন্ট রিভিশন। প্রথম দুটো রিভিশন হয়তো ঝরঝর করে পড়ে পড়ে রিভিশন হবে, কিন্তু পরের দিকে রিভিশন গুলো আর বই দেখে নয়। পরের দিকে রিভিশন হয়তো প্রশ্ন দেখবো, আচ্ছা এই প্রশ্ন উত্তরটা কি হবে, মনন করে নিলাম, আচ্ছা এর উত্তর হচ্ছে এটা হবে। পরে দেখলাম, মনন করে নিলাম। এবার মনন করতে গিয়ে কোনো একটা ধরো কোনো একটা প্রমাণ আছে, ধরো বললো চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান বের করে দেখাও। এবার এটা অঙ্ক আছে একটু, এবার এটা কি করে মনন করবো দাদা, এটা তো মনন হবে না, এটা অঙ্ক, অঙ্ক তো মনন হচ্ছে না, একটু কঠিন। তো সেক্ষেত্রে তুমি খাতা কলম নিয়ে বসে গেলে দেখি তো আমি প্রতিষ্ঠাটা করতে পারছি কিনা, হ্যাঁ করে নিলাম, হয়ে গেল। তো মননটা কিন্তু আমাদের অভ্যেস করতে হবে। আর লাস্টে রিভিশনে যেটা বললাম, সপ্তাহে একদিন করে যদি রিভাইজ করো, বিশ্বাস করো, অনেকে থাকবে যারা লাফিয়ে লাফিয়ে সিলেবাস শেষ করতে যাবে। কেমন? যে ভৌত বিজ্ঞান 3 মাসের মধ্যে শেষ করবো, তাড়াতাড়ি একটা চ্যাপ্টার শেষ করবে, আরেকটা চ্যাপ্টার শেষ করবে। কিন্তু 3 মাস পর তাকে যদি তুমি প্রথম চ্যাপ্টার জিজ্ঞেস করো, সে ভুলে খেয়ে নিয়েছে। ইভেন চর্চায় না থাকার জন্য প্রথম চ্যাপ্টারে বা যে কোনো চ্যাপ্টারে কনসেপ্টটাও সে ভুলে গিয়েছে। স্বাভাবিক, তুমি সিলেবাস শেষ করতে গিয়েছো, এবার তুমি যখন দ্বিতীয়বার পড়তে লাগবে, তোমাকে আরেকবার পড়তে হবে, বেশি খাটনি লাগবে। কিন্তু তুমি এটাই যদি সপ্তাহে সপ্তাহে রিভিশন করতে পারো, তাহলে আমি এই মুহূর্তে নিজে গ্যারান্টি দিচ্ছি, যদি রিভিশনটা করতে পারো সপ্তাহে সপ্তাহে, 5টা পয়েন্ট বলেছি আজকে ভিডিওতে, এই 5টা পয়েন্ট যদি ফলো করতে পারো, আজ অব্দি ভৌতবিজ্ঞানে যদি ফেলও করে থাকো 9-এ, আমি গ্যারান্টি দিচ্ছি ভৌতবিজ্ঞানে 100তে 100 আসবেই কনফার্ম। এটাই হচ্ছে গোপন কৌশল। গোপন কৌশল কি? রিভাইজ করা আর মনন করা। কেমন? তো এই জিনিসটাকে ব্যবহার করবে। এবার আমি বলে দিই, অ্যাপ সম্পর্কে বলে দিই। যারা আমাদের ফিজিক্স দাদা অ্যাপে আছো, বিবর্তন ব্যাচে আছো, তোমাদের বিবর্তন ব্যাচে ফিজিক্যাল সায়েন্স ফোল্ডারে যদি ঢোকো, সেখানে না আমরা কিভাবে ক্লাস করাচ্ছি, দেখবে চ্যাপ্টারের ফোল্ডার আছে। যেমন এখন গ্যাসের আচরণ চলছে, তুমি দেখবে গ্যাসের আচরণের ফোল্ডার আছে, ঢুকে গেলে আগে যে লাইভ ক্লাসগুলো হয়ে গিয়েছে তার রেকর্ডিং গুলো আছে ওর মধ্যে, ক্লাসের রেকর্ডিং আছে, ওই ক্লাসের নোটস আছে এবং মক টেস্ট আছে, এরকম করে তুমি দেখবে সাজানো আছে। আবার যে লাইভ ক্লাসগুলো হতে থাকবে সেগুলো অ্যাড হতে থাকবে। এখন তুমি মধ্যে দেখতে পাবে, মানে কদিনের মধ্যে আমি আপডেট করে দেবো, যে তুমি কি পাবে, ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ঢুকলে একটা ফোল্ডার পাবে যেখানে লেখা আছে রাসায়নিক বিক্রিয়া। কি লেখা থাকবে? রাসায়নিক বিক্রিয়া সমূহ। আসলে ভৌত বিজ্ঞানের সমস্যাটা সব থেকে বেশি ছাত্রছাত্রীদের হয় অঙ্ক করতে গিয়ে। অঙ্ক তো আমি শিখিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না, যে কোনো অঙ্ক আসলে পারবে তোমরা করতে। কিন্তু মেন সমস্যা এসে দাঁড়ায় রাসায়নিক বিক্রিয়াতে। তোমরা যদি গত বছরে তোমাদের দাদা দিদিদের জিজ্ঞেস করো, আচ্ছা ভৌত বিজ্ঞানের সব থেকে কঠিন জিনিস কোনটা লাগে, সে বলবে রাসায়নিক বিক্রিয়া, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অজৈব রসায়ন, জৈব রসায়ন। এদের না রাসায়নিক বিক্রিয়াগুলো মুখস্থ রাখা যায় না, ভুলে যায়। আসলে রাসায়নিক বিক্রিয়াটাকে আমরা ফিল করি না। এবার এই রাসায়নিক বিক্রিয়া যেটা কঠিন লাগে সবার, আমি যদি তোমাকে একবারে শুরু করি যে চলো অজৈব রসায়ন শুরু করে দিলাম, অ্যামোনিয়া গ্যাস থেকে রাসায়নিক বিক্রিয়াগুলো পড়িয়ে দিলাম, এতে না তুমি ভুলে যাবে, কোনো লাভ হবে না। আমাদের কাছে 6 মাস টাইম আছে, জুলাই মাসের মধ্যে আমরা সিলেবাস শেষ করবো বলছি। তুমি ফিজিক্যাল সায়েন্সের ফোল্ডারে একটা ফোল্ডার পাবে, মানে ফিজিক্যাল সায়েন্সে ঢুকলে অ্যাপের মধ্যে দেখবে রাসায়নিক বিক্রিয়া সমূহ লেখা আছে। মাঝে মাঝে না তুমি ওই ফোল্ডারে ঢুকবে, ওই ফোল্ডারের মধ্যে আমি কি করব, মাঝে মাঝেই একটা একটা করে ছোট ছোট ভিডিও আপলোড করব। হয়তো 1 মিনিটের একটা ভিডিও দিলাম, যে ভিডিওতে কোন একটা রাসায়নিক বিক্রিয়া আছে, আমার কাছে জিনিসপত্র থাকলে আমি হয়তো রাসায়নিক বিক্রিয়াটা তোমাকে করে দেখালাম। তো তুমি যখন এক্সপেরিমেন্টটা দেখবে, মজা লাগবে। এবং ওই এক্সপেরিমেন্ট আসলে কিভাবে হচ্ছে, তার সমীকরণটা আমরা কিভাবে বানাতে পারি, বা ওই সমীকরণ মনে রাখার শর্টকাট টেকনিক ওই ভিডিওতে আমি বলে দেব। তো মাঝে মাঝে আমি এরকম ছোট ছোট ভিডিও আপলোড করতে থাকবো। এর ফলে কি হবে, ভৌত বিজ্ঞানে যত রাসায়নিক বিক্রিয়া আছে একবারে পড়ানোর থেকে মাঝে মাঝে আমি এই রাসায়নিক বিক্রিয়াগুলো আপলোড করতে থাকবো। এর ফলে
6 মাসের মধ্যে অনেকগুলো রাসায়নিক বিক্রিয়া, মেন চ্যাপ্টার শুরুর আগেই হয়তো রাসায়নিক বিক্রিয়াগুলো তুমি ওই মাঝে মাঝে ছোট ছোট ভিডিওগুলো দেখতে 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 হয়তো তোমার অনেকটা সোজা লাগবে এবং অভ্যাস হয়ে যাবে তোমার। 6 মাস পর আর রাসায়নিক বিক্রিয়া কঠিন লাগবে না। তো রাসায়নিক বিক্রিয়ার সমস্যাটা আমি, হ্যাঁ কেমিস্ট্রিতে প্রবলেম হয়, তো রাসায়নিক বিক্রিয়ার ওই সমস্যাটা আমি সমাধান করে দিলাম। মাঝে মাঝে ফোল্ডারে ঢুকে দেখবে যে দাদা কি কোনো নতুন ভিডিও দিয়েছে, এটা একটা ভিডিও দেখে নিবে, 1-2 মিনিটের ভিডিও হবে, একটা ভিডিওতে একটাই রাসায়নিক বিক্রিয়া করাবো, কেমন? আচ্ছা, আরো একটা ফোল্ডার পাবে যেটা লেখা থাকবে এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট মানে এই যেমন আজকে চার্লসের সূত্র বোঝালাম, বুঝে গিয়েছো সবাই হয়তো, আশা করি খুব ভালো করে বুঝেছো। এবারে চার্লসের সূত্র থেকে অনেক পরীক্ষা হয়, মজার মজার পরীক্ষা। এই পরীক্ষাগুলোকে বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে আমি ছোট ছোট ভিডিও রেকর্ড করব, এই ভিডিওগুলো এই এক্সপেরিমেন্টের মধ্যে আপলোড করে দেবো। মাঝে মাঝে তুমি ধরো টাইম পাস করতে চাইলে একটু এক্সপেরিমেন্টে ঢুকলে, দেখি দাদা কোনো এক্সপেরিমেন্টের ভিডিও দিয়েছে নাকি, দেখলে ওর ভিতরে গিয়ে এবার ওই এক্সপেরিমেন্টের ভিডিও যখন দেখবে তোমার কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে, বিজ্ঞানটাকে পড়তে আরো বেশি মজা লাগবে। তো বিজ্ঞানটা যাতে আরো বেশি মজার হয়, এক্সপেরিমেন্টের ভিডিওগুলো দেখবে আর বিক্রিয়াগুলো দেখবে, আর মেইনলি লাইভ ক্লাস আমাদের চলছেই, কেমন? বেশ, আশা করি সমস্ত কিছু সবার ক্লিয়ার হয়েছে। এবার তোমাদের সাথে একটু আলোচনা করব কার কি কি ডাউট আছে মাধ্যমিক পরীক্ষায় প্রস্তুতি নিয়ে, যার যা যা ডাউট আছে বা আমি যা যা বললাম, আগে কমেন্টে একটু ক্লিয়ার টাইপ করো, আর একটু কমেন্টে জানাও এই 5টা জিনিস, যে 5টা জিনিস আমি বললাম তোমাদের মধ্যে কে কে ফলো করবে, কমেন্টে জানাও তোমাদের মধ্যে কে কে ফলো করবে আজ থেকে। ফলো করলে 100তে 100 আসবে, আর যারা ফলো করবে না, দেখো এমনটা হবেই, হয়তো তুমি কোন সপ্তাহের একটা দিন হয়তো রিভিশন মিস হয়ে গেল, এমনটা হয়, আমরা তো মানুষ, আমরা তো যন্ত্র নয় যে আমাদের একটা প্রোগ্রামিং করে দেওয়া হলো ওই অনুযায়ী আমরা চলবো, এমনটা হয়তো কোনো একটা পুজো পড়ে গেল বাড়িতে, এমনটা হয়। কিন্তু চেষ্টা করব প্রতি সপ্তাহে যেন রিভিশনটা হয়, চেষ্টা করব করার, তাই না? এই তো অনেকে বলছে আমি করবো, কে কে আছো? অর্ক বিশ্বাস আছি, সম্রাট বিশ্বাস আছি, অদ্রিজা চক্রবর্তী, আমি অবশ্যই করবো দাদা। দাদা চলো, যারা করবে তাদের রেজাল্টও ভালো হবে। আর আমি বলে দিচ্ছি, যাদের যাদের রেজাল্ট ভালো হবে তোমাদের মধ্যে, ঠিক আছে, স্বপ্ন নাও যে মাধ্যমিকে আমাকে র্যাঙ্ক করতে হবে, একটু র্যাঙ্ক করার, র্যাঙ্ক করার পেছনে যদি পড়াশোনার পাশাপাশি আরো কয়েকটা ফ্যাক্টর কাজ করে, পরবর্তীতে আমরা আলোচনা করব। বাট তোমাদের মধ্যে যারা র্যাঙ্ক করবে না, তাদের সাথে আমরা 3জন শিক্ষক আছি, আমি আছি ভৌত বিজ্ঞানের জন্য তোমাদের পড়াচ্ছি, এই ব্যাচের মধ্যে সায়ক স্যার তোমাদের জীবন বিজ্ঞান পড়াচ্ছেন, আর অরবিন্দ স্যার তিনি তোমাদের অঙ্ক পড়াচ্ছেন। আমরা হয়তো 3জন স্যারই বা চেষ্টা করব তোমাদের সাথে সরাসরি গিয়ে দেখা করার, তো যার রেজাল্ট ভালো হবে খুব ভালো, তার সাথে হয়তো আমরা সরাসরি গিয়ে দেখা করতে পারি, তো আমাদের সাথে সরাসরি দেখাটা হবে, এটাও সুযোগ, পড়াশোনা ভালো করে করো প্রথম থেকে, এটাই বলার। হ্যাঁ, আর অনেকে হয়তো বিবর্তন ব্যাচ সম্পর্কে জানো না, যারা ইউটিউবে ভিডিওটা দেখছো, বিবর্তন ব্যাচ হচ্ছে আমাদের মাধ্যমিকের অনলাইন পড়াশোনার একটা ব্যাচ, ব্যাচের প্রাইস 499 টাকা, একবার 499 টাকা দিলে সারা বছর তুমি এখান থেকে পড়াশোনা করতে পারবে, 3টে সাবজেক্ট, 3টে আলাদা আলাদা টিচার, প্রতিদিন 9টা থেকে 10টা পর্যন্ত লাইভ ক্লাস হয়, রবিবার করে আমরা সরাসরি কল করে ডাউট জিজ্ঞেস করে ডাউট সলভ করি। মাসে মাসে টাকা দিতে হবে না, একবার যদি 499 দিয়ে দাও হয়ে যাবে। জুলাই মাস পর্যন্ত আমাদের লাইভ ক্লাস চলবে, জুলাই মাসের মধ্যে সব আমরা শেষ করে দেব, তারপর আর কোনো লাইভ ক্লাস চলবে না। কিন্তু হ্যাঁ, জুলাই মাসের মধ্যে যত নোটস, যত মক টেস্ট, যত ক্লাস দিয়েছি, সবকিছু তুমি মাধ্যমিক পর্যন্ত ব্যবহার করতে পারবে। তো যারা বিবর্তন ব্যাচ সম্পর্কে জানো না তাদের বলে দিলাম। আর একটা জিনিস, বিবর্তন ব্যাচের আরো ডিটেলসে যদি তথ্য জানতে চাও, এই ভিডিওর নিচে আমি একটা লিংক দিয়েছি, সেই ভিডিওটা দেখতে চাও মানে দেখতে পারো, বা যদি বিবর্তন ব্যাচে জয়েন করতে চাও, কিছু বুঝতে না পারো যে গুগল প্লে স্টোর থেকে ফিজিক্স দাদা অ্যাপ ইনস্টল করতে হবে, করে লগ ইন করে কি করে কিনবো, এগুলো যদি বুঝতে না পারো, আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে মেসেজ করে বলবে যে দাদা আমি নতুন ক্লাস 10-এ উঠেছি, আমি বিবর্তন ব্যাচে বা মাধ্যমিকের অনলাইন ব্যাচটাতে জয়েন হতে চাই, আমি কোথায় পেমেন্টটা করব, এই জিনিসটা আমাকে জিজ্ঞেস করবে, কেমন? তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই নাম্বারে মেসেজ করতে পারো, 8167869996। আমি দিয়ে রাখলাম 8167869996। বেশ, এই নাম্বারে মেসেজ করবে। আর একটা জিনিস, আমার তো অ্যাপ রয়েছে ফিজিক্স দাদা, গুগল প্লে স্টোর থেকে ফিজিক্স দাদা অ্যাপটা ইনস্টল করে নিতে পারো, করে নিয়ে ফোন নাম্বারে লগ ইন করে নেবে, ওখানে গেলেই তুমি দেখতে পাবে, কেমন? চলো, যারা জানো না তাদের জন্য এটা বললাম। এবার একটু শুনতে পারো তোমাদের মধ্যে কারো যদি কোনো জিজ্ঞেস থাকে মাধ্যমিক প্রস্তুতি সংক্রান্ত, কারণ আমি একটাই ক্লাস করবো, বারবার এসে বোঝাবো না, যে বারবার এসে বলতে বলো না যে দাদা আমি কোন বই পড়বো, এই বই পড়বো না ওই বই পড়বো, দাদা এই জিনিসটা কি করব, দাদা আমি অফলাইনে পড়াশোনা করছি তার সাথে অনলাইনটা কিভাবে ম্যানেজ করব, সেলফ স্টাডির সময়টা কিভাবে বের করবো, যত ধরনের প্রশ্ন আছে তোমাদের কাছে একটা হাত তোলার জায়গা আছে, হাতটা তোলো, আমি তোমাকে কলে নিচ্ছি, তারপর সরাসরি তোমাদের সাথে কথা বলছি। আর যাদের কোনো ডাউট নেই,
তোমাদের সবাইকে টাটা, দেখা হচ্ছে বুধবারে, আমার জন্য সরাসরি ক্লাস আছে। আই হ্যাভ এ ডাউট, সম্রাটের ডাউট আছে? তার মাধ্যমে আপনি কত পেয়েছেন? আমার পেয়েছি মোটামুটি এসেছিল। ঠিক আছে, আমি প্রথম বছর ছিলাম, তোমাদের নতুন সিলেবাসে প্রথম বছর ছিলাম। আর বিজ্ঞানটাকে অত ভালো করে ভালো লাগতো, বাট আমি ম্যাক্সিমাম মুখস্থ বিদ্যার উপর চালিয়েছিলাম, ঠিক আছে, কারণ একদম ভালো করে বোঝানোর মতো কেউ ছিল না। বাট এনিওয়ে, তোমরা এত ভালো করে বোঝার চান্স পাচ্ছ, নোটস পাচ্ছ, এত কিছু পাচ্ছ, তো তোমরা তো আরো ভালো রেজাল্ট করবে, তাই না? 91% মতো এসেছিল। আচ্ছা, কে কে আছো? সম্রাট বিশ্বাসকে আগে নি। হ্যাঁ, বলো। স্যার আমি তো অফলাইনেও পড়তে যাচ্ছি আর আপনার কাছেও পড়ছি, ওইটাই ভাবছি। আমার স্যার কিছু বুঝায় না কিন্তু, ওইটাই ভাবছি কি করব স্যারের কাছে। আমি তোমাকে বুদ্ধি দিচ্ছি এগুলো দেখো, আমি বুদ্ধিগুলো বা পরামর্শগুলো আমি একজন দাদা হিসেবে দিচ্ছি, একজন শিক্ষক হিসেবে নয়, হ্যাঁ। আমি মনে করছি তোমরা আমার ভাই বোন হও, সেই হিসেবে আমি বলছি। দেখো, হুম। বিজ্ঞান বোঝার জিনিস, তুমি আমার ক্লাসগুলো করে নি বুঝে নিচ্ছ বিজ্ঞানটাকে, ঠিক আছে। নোটস আমি দিয়ে হ্যাঁ। দিচ্ছি, তুমি মক টেস্টও দিয়ে নিচ্ছ। তুমি অফলাইন টিউশন ছেড়ো না, আমি যেটা বলবো, অফলাইন টিউশন রাখো। কেন? অফলাইন টিউশনে একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে তুমি যেগুলো লিখে প্র্যাকটিস করছো না, সেগুলো তুমি তোমার টিচারকে গিয়ে খাতা দেখাবে যে স্যার আমি না বাড়িতে এই প্রশ্নের উত্তরগুলো না দেখে লিখেছি, একটু দেখে বলুন তো যে এগুলোকে কি ফুল মার্কস পাওয়া যাবে, কোথাও কি কোথাও ভুল আছে নাকি। সেটা কিন্তু অফলাইনের স্যার তোমাকে দাগি বলে দেবে, আচ্ছা তুই এটা লিখেছিস, দেখ এখানে এই ভুলটা করেছি, এটা লেখার জন্য তোর কিন্তু নাম্বার এত কাটবে। তো সেই স্যার তোমার খাতা দেখানোর জন্য অনেক কাজে দেবে। তো স্যারকে দিয়ে তুমি খাতা দেখানোর কাজে লাগাতে পারবে। বাকি টিউশনে যাও, কি আছে, টিউশনের পড়া দিতে থাকবে, সেটাও করতে থাকবে, তাই না? কিন্তু হ্যাঁ, আমি যেটা বলবো, অনেকে থাকে একাধিক টিউশন নেয়, যে ভৌত বিজ্ঞান এক জায়গায় পড়ছে, আরো এক জায়গায় নিল, আর এক জায়গায় সায়েন্স নিল, এরকম অনেকে করে। তুমি একটাই সাবজেক্ট 10-12 জায়গা থেকে পড়ে লাভ নেই। এক জায়গা থেকে বোঝো, আর এক জায়গায় রাখতে পারো প্র্যাকটিসের জন্য, যদি তোমার সময় থাকে। তো ওটা আমি বলবো, অনলাইনে তো বুঝে যাচ্ছ, এখান দিয়ে তোমার স্যার বোঝাক না বোঝাক যাই করুক না কেন, কিন্তু যেহেতু উনি অফলাইনে তোমার সাথে যুক্ত আছে, তো ওনাকে দিয়ে খাতা চেক করাতে পারবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হুম। ঠিক আছে। চলো টাটা। নন্দিনী আছে, নন্দিনী আসো। এই দেখো, তোমরা অনেকে হাত তুলেছো, সবাইকে হয়তো কলে নিতে পারবো না। যারা কমেন্ট করছো যে আমার প্রবলেম আছে, তাদেরকে নিচ্ছি। হ্যাঁ নন্দিনী, বলো। হ্যাঁ স্যার। হুম। স্যার আমার একটা প্রবলেম হয়েছিল না নোটে। আপনি হুম। যে নোটটা দিয়েছিলেন আগের ক্লাসে, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো বলো। স্যার ওই নোটটাতে একটা চার্ট আছে, সেকেন্ড কোশ্চেনটাতে গ্যাসের অবস্থা নির্ধারককারী চারটি ধর্ম কি কি। স্যার এটা বুঝেছি, কিন্তু চার্টটা ঠিক মতো বুঝতে পারছি না। চারটা ওটা আমি পড়ায় আমি কি ক্লাসে বুঝিয়েছি ওটা, বলো? বুঝাইনি? না। বোঝাইনি, তার মানে ওটা পড়বে না, ওটা আপাতত জন্য বাদ দাও। ওটা আমি দিয়েছিলাম, ওটা কি বলতো? বয়েলের সূত্র, চার্লসের সূত্র, হ্যাঁ, অ্যাভোগাড্রোর সূত্র, আর আমাদের হ্যাঁ, ওইদিকে তোমার হচ্ছে চাপের সূত্র, যেমন হ্যাঁ, গেলুসাকের চাপের সূত্র। চারটে সূত্রকে যখন আমি চারটে সূত্র পড়া হয়ে যাবে, ওই ছকটাকে যদি তুমি তাকাও, ওই ছক থেকে শর্টকাটে তুমি সবগুলো সূত্রে রিভিশন করতে পারবে। বুঝতে পারলে? হ্যাঁ, ওটা হ্যাঁ স্যার। শর্টকাটে অল্প সময়ের মধ্যে চারটে সূত্রই মনে রাখার একটা কৌশল, যেটা আমি এখনো শেখাইনি। তো ওটা আমি যখন চারটে সূত্র শিখে যাব, তখন আমি তোমাদের বলে দেবো যে এই ছকটাকে যদি মনে রাখতে পারো তো হয়ে যাবে, বা ওটা বাদ দিতে পারো তুমি, ঠিক আছে, ওটা বাদও দিতে পারো, ওটা আমি আচ্ছা, পরে করাবো। আচ্ছা স্যার। হ্যাঁ দেখ, স্যার। শর্টকাট ট্রিক জাস্ট, আর কিছু? স্যার আমি তো কোথাও টিউশন পড়ি না স্যার, আপনার এখানেই পড়ছি, তাহলে স্যার হবে কি? হ্যাঁ হবে, বাট এখানে কিছু ব্যাপার আছে। শোনো, অনলাইনে পড়ছো, অনলাইনে সমস্যা কি হয়, অনলাইনে যখনই তুমি আছো না, তুমি বেশ কয়েকটা ফাঁদে পড়ে যাবে। এক নাম্বার ফাঁদ, অনলাইনে মোবাইল ঘাটার একটা ফাঁদে পড়ে যাবে। হ্যাঁ, তো তোমাকে একটু দেখতে হবে যে পড়াশোনাটা তুমি করছো কিনা, পড়াশোনার পাশাপাশি বেশি হ্যাঁ, মোবাইল ঘাটবে না। এবার হ্যাঁ স্যার। অনলাইনে আমরা পড়িয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, তুমি ক্লাস থেকে বুঝে নিলে, তারপর তুমি হ্যাঁ, নোটসটাকে পড়ে নিলে। হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, সব নোট মক ডাউন টেস্ট, করা আছে স্যার, আমি পড়ি এই তো রেগুলারলি। বেশ, নোট ডাউন করছো, আর লেখার হ্যাঁ, প্র্যাকটিসটা তুমি ধরো নিজে থেকে করলে, এইটা যদি তুমি করতে পারো, তাহলে হ্যাঁ। হয়ে যাবে। তাহলে তুমি অফলাইন টিউশন না নিলেও হবে, তুমি এখান থেকে কোনো অসুবিধা নেই, 100% হবে। বাট হ্যাঁ এখানে স্যার, আমি আজ আরো একটা, পর্যন্ত অফলাইন মানে আমি অফলাইনে পড়িনি, তবু রেজাল্ট মানে ওই 1-2 এর ফারাকই আছে। তাহলে কোনো দরকার নেই, তাহলে কোনো চিন্তাই নেই। কিন্তু তুমি একটা কাজ করবে, যে বিভিন্ন প্রশ্নের যে উত্তরগুলো লিখবে না, তোমরা তো এখানে হ্যাঁ, দেখো আপাতত কয়েকশো জন ছাত্র আছে, পরে হাজার পার হয়ে যাবে, হ্যাঁ, সবার খাতা কিন্তু আমরা দেখতে পারবো না, টাইমটা হয় না। হ্যাঁ, তো হ্যাঁ স্যার। এই জন্য তুমি কি করবে, যেগুলো লিখে প্র্যাকটিস করছো, তোমার স্কুলের ম্যাডামকে বা স্যারকে দিয়ে লেখাগুলো চেক হ্যাঁ, করিয়ে নেবে, এই কাজটা করিয়ে নেবে, হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। আর হ্যাঁ সেলফ স্যার। স্টাডিটা ওটাই ভালো, তুমি যদি অফলাইন টিউশনে না গিয়ে নিজে বাড়িতে পড়ো,
আর হ্যাঁ। বোঝার কাজটা তুমি স্কুল থেকে করে নিচ্ছ বা অনলাইন থেকে করে নিচ্ছ, সেটা সব থেকে বেস্ট। কেমন? আর স্যার একটা কোয়েশ্চেন ছিল যে আপনারা ইংলিশ পড়ান না? আসলে না, আমরা তো বিজ্ঞানেরই ছাত্র, তিনজন ছাত্র আছি, ছাত্রই আমরা বলি, যদিও একজন কলেজের টিচার হোক, তবুও যেহেতু না যেহেতু স্যার, বিজ্ঞান আপনাদের সাবজেক্ট। পড়াগুলো ভালো, মানে মনে একদম মনে থেকে আসলে যায়, ওই জন্য ইংলিশটা ভাবছিলাম যে আমরা আপনারা যদি। আর্টস, যেহেতু আর্টসটা আমরা বুঝি না নিজেই, হ্যাঁ, অত ভালো করে আর্টসের আমাদের এক্সপার্টিস নেই, সেই জন্য আমরা আর্টসটা জয়েন করিনি। এবারে ইংলিশটা হয়তো আমরা পরবর্তীতে কোনো একটা স্যার যদি ভালো পাই, যিনি যদি পড়াতে চান ছাত্রছাত্রীদের, ঠিক আছে, তো হ্যাঁ। সেক্ষেত্রে আমরা ইংলিশটা হয়তো পরে আনতে পারি। বাট একটা কাজ করতে পারো, ঠিক আছে, অনেকে হয়তো বলবে প্রমোশন কেন করছো আরেকজনের, বাট আমি বলছি ইউটিউবে একটা হ্যাঁ। টিচার আছে, হ্যাঁ, উনি হুম। দারুণ পড়ান ইংলিশ, তো তুমি ওনার ইউটিউবটাকে ফলো করতে পারো। উনি হয়তো অনলাইনে ব্যাচও পড়ান হয়তো, তো তোমার স্যার যদি ইচ্ছা হয় নামটা কি? নামটা আমি বলে দিচ্ছি, হ্যাঁ। ওনার নাম হচ্ছে, স্যারের নামটা, এ বাবা স্যারের নাম আমার খেয়াল আসছে না কেন, কিন্তু হ্যাঁ, ওনার চ্যানেলের নাম হচ্ছে ফ্রেন্ডলি লার্নিং। উনি ইংলিশ খুব ভালো পড়ান। হুম। ইংলিশের জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আর 11 লেভেলের খুব একটা ভালো শিক্ষক। তো উনি তো নিজে থেকে পড়ান, উনি তো আমাদের এখানে এসে হয়তো পড়াবেন না, বাট হ্যাঁ, উনি হয়তো পার্সোনালি পড়ান, হয়তো শুধু ইংলিশটাই পড়ান। তো তুমি ওনার সাথে যোগাযোগ করতে পারো। কেমন? আচ্ছা আমি স্যার। স্যারের সাথে কথা বলতে পারি যে স্যার আপনি কি কোনো টিউশন পড়ান, কয়েকজন অনলাইনে আছে আমাদের, তো পড়তে চাইছে। তো স্যার যদি বলে হ্যাঁ, তাহলে আমি স্যারের কন্ট্যাক্ট দিয়ে দেবো। ঠিক আছে, স্যারের নাম্বার আছে আমার আচ্ছা। কাছে, আমি আগে আলোচনা করে নেবো। এমনি আচ্ছা যেহেতু স্যার। আমাদের কাছে শিক্ষক নেই, সেই জন্য আমরা ইংলিশটা অ্যাড করিনি। চলো টাটা তাহলে। হ্যাঁ স্যার। হুম হুম, চলো বাকিদের সাথে আলোচনা করে নিই। হ্যালো। 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 হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, হ্যালো। শোনা যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছো? হুম হুম হ্যাঁ, হুম। বলছি যে চার্লসের সূত্রে লেখচিত্রে বিভিন্ন স্থির চাপে ভি বনাম টি লেখচিত্রটা একটু দেখাবে? ওটা নেক্সট দিন করাই। এটা তোমাদের ডাউট ক্লাস নয়? আমি ডাউট ক্লাস যখন নেবো, সেই ডাউট ক্লাসে তুমি বলো, ওটা আমি আরেকবার বুঝিয়ে দেবো, মানে ওটা তো আমি করাইনি, বিভিন্ন উষ্ণতাতে করাইনি, তো আমি বিভিন্ন উষ্ণতাটা করিয়ে দেবো, বয়েলটা করিয়েছিলাম না। হ্যাঁ, ওটা কি হ্যাঁ, লাগবে? চার্লসেরটা আসলে লাগবে বলতে, একটু ওটা হাই লেভেলের, অল্প হাই লেভেলের কোশ্চেন, তো পড়তে তো হবেই, হুম। করাবো আমি। ঠিক আছে। হুম। ঠিক আছে। হ্যাঁ, কিছুই না, পরের দিন বলে দেবো, একটা কথা বললেই তুমি নিয়ে পেরে যাবে, একই তো, খালি একটু শিফট হয়ে যায়, আমি বলে দেবো পরের দিন। আর কিছু জিজ্ঞেস আছে? আম, আর বলছি যে চাপের সূত্রটা লাগবে নাকি? চাপের সূত্র সিলেবাসে নেই, বাট কিছু বইতে আছে, তো আমি করিয়ে দেবো, বাট সিলেবাসে নেই। কেমন? আচ্ছা, ঠিক আছে, এটাই ছিল। সিলেবাসের বাইরের জিনিস, কিন্তু যেহেতু কিছু বইতে আছে, অভিনবতে আছে, সাতটাতে আছে, তো আমিও বলে দেবো, একই ব্যাপার, চার্লসেরটাই অভিনব কপি করতে পারো। করছি আমি। হুম? হুম। ঠিক আছে। হ্যাঁ ঠিক অভিনব। আছে, চলো। হ্যাঁ, তারপরে বলো কে আছো। হ্যালো। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা পড়াশোনা সংক্রান্ত ডাউট জিজ্ঞেস করো না। আজকে যেহেতু আমি আলোচনা করলাম মাধ্যমিকে 100-তে 100 কি করে পাবে ভৌত বিজ্ঞানে, এই সংক্রান্ত প্রস্তুতি সংক্রান্ত কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করো। হ্যাঁ স্যার, বলছিলাম যে আমি যখন স্কুল যাচ্ছি, স্কুলে মাস্টার সংখ্যা খুব কম। আর সেখানে আমি যেদিন যাচ্ছি সেদিন ধরো কোনোদিন স্কুলে ক্লাস ভালো হচ্ছে, আবার কোনোদিন হচ্ছে না, আমি কি করব? যদি স্কুল তোমার মনে যাব। হয় স্কুলে গিয়ে তোমার লাভ হচ্ছে না, আর স্কুলে না গিয়ে তুমি যদি নিজে বাড়ি থেকে পড়াশোনা করো, তাহলে বেশি তোমার কাজে দেবে, যে বাড়িতে পড়াশোনা করলে বেশি কাজে দিচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো তুমি একটু আগে একটু স্কুলে যোগাযোগ করো, যে তোমার স্কুলে কি প্রতিদিন স্কুলে যাওয়াটা কি ম্যান্ডেটরি। যদি এমন হয় যে যে না, সপ্তাহে তুমি হয়তো, এগুলো জিনিস বলা উচিত না কারণ এটা ইউটিউবে ভিডিও যাবে, বাট তবু আমি বলছি, তোমার আমি হেল্পই করছি। তুমি যদি দেখো যে হ্যাঁ, তোমার স্কুলে হয়তো সপ্তাহে 3 দিন গেলেই হয়ে যাবে, তোমার স্কুলের টিচাররা যদি কিছু না বলেন, তুমি মাঝে মাঝে ধরো স্কুল যাচ্ছ না, তুমি বাড়িতে পড়াশোনা করছো, তোমার নিজের ফায়দাটা বুঝতে হবে। যদি স্কুল কোনো রকম বাধা না দেয়, স্কুল যদি অবজেকশন না করে, তাহলে তুমি বাড়িতে পড়ো, বেশি, ওটা বেশি কাজে দেবে। স্কুলেও স্কুল যাবে মাঝে সাঝে অবশ্যই। স্কুল বুঝতে থেকে পারলে? বলা আছে, স্কুল থেকে বলা আছে স্যার যে 70% অ্যাটেন্ডেড লাগবে। তাহলে তুমি 70%টা বজায় রাখবে, বাকি দিন যাবে না। ঠিক আছে স্যার। নিজের মধ্যে একটা ক্যালকুলেশন রাখবে, 70% মানে আমার কি দাঁড়াচ্ছে, তুমি একটা ক্যালকুলেশন করবে, যে সপ্তাহে 6 দিন স্কুল হয়, তো 6 দিনের মধ্যে আমাকে 3 দিন গেলেই হয়ে যাচ্ছে আমার। 3 দিন গেলে হচ্ছে না, না, 70% রাখতে গেলে আরো বেশি রাখতে হবে। তুমি একটা হিসাব করে নেবে যে কতদিন আমাকে যেতে হবে, কিন্তু 70% তো অনেকটাই বেশি হয়ে যাবে সেক্ষেত্রে। হম, অনেকটা হয়ে যাবে।
তোমার স্কুলের টিচারদের সাথে আলোচনা করে নেবে, ঠিক আছে? ঠিক আছে। টিচাররা বলবে কতটা দিন, বলবে যে স্যার আমাকে সপ্তাহে কতদিন আসতে হবে একটু বললে ভালো হয়। আহ, নিজের শিক্ষকের সাথে একটু আলোচনা করে নিতে পারো এই ক্ষেত্রে, ঠিক আছে? ঠিক আছে। আর যদি 70% বাধ্যতামূলক থাকে তাহলে তোমাকে যেতে হবে, সেক্ষেত্রে কিছু করার নেই। চলো আমি অন্যজনকে নিচ্ছি। প্রলয় পাত্র, হ্যাঁ বলো। বলো তাড়াতাড়ি বলো, আমাদের ক্লাসটা শেষ করতে হবে, বলো বলো। স্যার আমার সমস্যা ছিল, আপনি বলছিলেন শর্ট কোশ্চেন গুলো আর উত্তরগুলো খাতায় লিখতে, শর্ট কোশ্চেন না বড় কোশ্চেন? বড় প্রশ্ন, বড় প্রশ্ন। শর্ট কোশ্চেন আমি বলে দিচ্ছি, শর্ট কোশ্চেন, ও সরি আমি বলতে ভুলে গেছি, ভৌত বিজ্ঞানে 100-তে 100 তখনই পাবে যখন তুমি শর্ট কোশ্চেন সবগুলো সঠিক করে আসবে। কোনো একটা কনসেপ্ট আমরা শিখে নেওয়ার পর ওখান থেকে অনেক ধরনের শর্ট কোশ্চেন কিন্তু হতে পারে, তাই না? তো শর্ট কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে হবে। শর্ট কোশ্চেন প্র্যাকটিস দাদা কোথা থেকে করবো? যারা সহায়, যদিও সহায়িকার অনেক দাম হয়, আমি দেখেছি তোমাদের সহায়িকার গুলো মনে হয় 400-500 টাকা দাম হয়। তো যদি সম্ভব হয় সহায়িকা নিতে পারো, যারা আমাদের ব্যাচে নেই, কিন্তু তুমি ব্যাচে আছো সহায়িকা না নিলেও হবে, আমি বলে দিচ্ছি। যারা আমাদের কাছে অনলাইন পড়ছো না, বা তোমার ধরো শিক্ষক কোনো শর্ট কোশ্চেনের নোটস তোমাকে দিচ্ছে না, সেক্ষেত্রে তুমি শর্ট কোশ্চেনের জন্য কি করতে আমি বলে দিচ্ছি। যদি সম্ভব হয় কোনো একটা সহায়িকা বই নিয়ে নাও ভালো দেখে, তার থেকে ওটা নিতে পারো। বা আরেকটা কাজ করতে পারো, তুমি বিগত বছরের টেস্ট পেপার নিয়ে নাও, স্কুলের টেস্ট পেপার, স্কুলের টেস্ট পেপার নিয়ে নাও। আর একটা তুমি অন্য কোনো একটা টেস্ট পেপার নিয়ে নাও, WBH এর টেস্ট পেপার, WBHA টেস্ট পেপার পুরোনো কোনো দাদা দিদির কাছ থেকে তুমি জোগাড় করে নিতে পারো, চাইলে দিয়ে দেবে তাদের পরীক্ষা হওয়ার পর, অবশ্যই মাধ্যমিক তাদের হবে তারপরে। ওই টেস্ট পেপারে না প্রশ্ন উত্তর করে দেওয়া থাকে, তো তুমি টেস্ট পেপার থেকে কোশ্চেন অ্যান্সার সলভ করতে পারো। হুম। আর তোমরা যারা আমাদের অনলাইনে আছো তোমাদের বলি, যাদের কাছে সহায়িকা আছে সহায়িকা থেকে পড়বে। আর যাদের কাছে সহায়িকা নেই তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি ছোট প্রশ্নের সেট দেব। একটা সেট থাকবে সাজেস্টিভ সেট, মানে যেখানে অনলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকবে। আর একটা থাকবে অল শর্ট কোশ্চেন, মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে হয়তো আমি অনেকগুলো করে শর্ট কোশ্চেন দিতে পারি, 200-300 এরকম চলে যেতে পারে। তো সেগুলো করতে হবে আমাদেরকে, বোঝা গেল? তো শর্ট কোশ্চেনের নোটস দিয়ে দেবো, সেটা পড়ে নিও। আর শর্ট কোশ্চেনটা স্যার না খাতায় লিখলেও হবে? খাতায় লিখতে হবে না, বাপরে অত কোশ্চেন টাইম কোথায় পাবে? মেন কনসেপ্ট নোটসটাকে, মেন বড় প্রশ্নগুলোকে আমাদের খাতায় লিখতে হবে, সব কনসেপ্ট যাতে থাকে ওর মধ্যে। ঠিক আছে স্যার। শর্ট কোশ্চেন খাতায় লিখতে হবে না। শর্ট কোশ্চেন মাধ্যমিকে তো অনেক ধরনের হতে পারে। হ্যাঁ স্যার, মাধ্যমিকে কত নাম্বারের স্যার শর্ট কোশ্চেন থাকে ভৌত বিজ্ঞানে? ভৌত বিজ্ঞানে 36 থাকে প্রবাবলি, যতটা খেয়াল আছে 36, 36 ঠিক, থাকে, 36, 36। ঠিক আছে স্যার। 15 আর 21 কত হচ্ছে? না 15 আর 21 নয়, ওইদিকে আমাদের মনে হয় 21 থাকে। আর কটা থাকে? 15টাই থাকে, 15 আর 21। মানে 36টাই। হুম, ঠিক আছে স্যার। চলো। পরমার্থ ওঝা, বলো কি বলবে তাড়াতাড়ি। হ্যালো, হ্যালো। আচ্ছা শোনা যাচ্ছে না, তোমার হয়তো ইন্টারনেট প্রবলেম। গৌরাঙ্গ বলো। হ্যালো। হ্যালো, হ্যালো। হ্যাঁ বলো। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার আমি বলছিলাম কি, প্রথম চ্যাপ্টারটা আপনি করাবেন না? হুম। প্রথম চ্যাপ্টারটা আপনি করাবেন না, 1 নম্বর চ্যাপ্টার? পরিবেশের জন্য ভাবনা খুবই একটা সোজা চ্যাপ্টার, আর বিজ্ঞানের বেশি জিনিসপত্র নেই। তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের আগে ওটা করাবো, ওটা পরে করাবো, আগে করাইনি ওটা। ঠিক আছে, হ্যাঁ। ওটা পরে করাবো। ও। ঠিক আর আছে, স্যার চলো। স্যার আজকে ক্লাস কখন শুরু হচ্ছে? রুটিন তোমার কাছে নেই? দেখো কন্টেন্টের মধ্যে রুটিন দিয়ে দিয়েছি, তো রুটিন অনুযায়ী স্যার দেখাচ্ছে আপনি 8টাতে শুরু করছেন, আমি ভেবেছি মানে 9টাতে হবে। প্রতিদিন 9টা থেকে আসে, শুধু রবিবারটাতে তুমি দেখবে রবিবারের রুটিনটা আলাদা, রবিবারে ভৌত বিজ্ঞানটা 8টা থেকে আসে, তুমি দেখবে রুটিনে কি লেখা আছে। ও। 9টা থেকে আমি লাইফ সায়েন্সের ডাউট ক্লাস, আর 8টা থেকে হুম। ফিজিক্যাল সায়েন্স ক্লাস। রবিবারটাতে রুটিনটা একটু আলাদা আছে, দেখে নেবে। চলো। আর কে আছো? সঞ্জীবন আছো? এই সবাই হাত তুলো না, এতজন হাত তুলে আমি মারবো ধরে, আমি সবাইকে কলে নিতে পারবো না, যারা কমেন্ট করছে আচ্ছা, কার কার সমস্যা আছে কমেন্ট বলো। আই হ্যাভ এ ডাউট, কিরণ আছো? হ্যাঁ কে এসছো বলো। সঞ্জীবন, হ্যাঁ বলো। হ্যালো বলো বলো, শুনতে পাচ্ছি। স্যার, আমি বলছি আমার কোনো টিউশন নেই, এখানেই পড়ছি। আর ওই যে নোটস গুলো কিভাবে করব? নোটস গুলো কিভাবে করবে বলতে? আমি বলছি নোটস গুলো যে আপনার যে প্র্যাকটিস করেছেন ওইগুলা স্কুলে চেক কিভাবে করাবো? আপনার হোয়াটসঅ্যাপে পাঠালে আপনি চেক করে দেবেন? না না না, আমার সময় হবে না।
আচ্ছা স্যার, আমি বলছি আমরা তিনজন না, যেরকম তোমরা যদি 10-12 জন থাকতে তাহলে আমি চেক করতাম। তো তুমি যেগুলো লিখে প্র্যাকটিস করবে, লেখা প্র্যাকটিস করার পর আমি তো শিখিয়ে দিলাম যে নিজের ভুলটা নিজে ধরার চেষ্টা করবে। তুমি দেখবে আচ্ছা আমার উত্তর এটা আছে, আমার নোটসে উত্তর এটা, তো আমি কি ঠিক লিখেছি? না, আমি তো ঠিক লিখিনি, ভুল লিখেছি। কতটা ভুল লিখেছি সেটা তুমি নিজের মতো করে ভুলটা ধরবে, নিজের ভুলটা নিজেই ধরবে। আর যদি ভুল ধরতে না পারো, তখন তুমি তোমার টিচারকে গিয়ে দেখাবে যে স্যার বা ম্যাডাম, আমি না এই প্রশ্নের উত্তরটা বাড়িতে লিখেছি, দেখুন তো একটু দেখে বলুন যে আমি কি ঠিক লিখেছি না কোথাও ভুল আছে। এই সাহায্যটুকু তোমাদের স্কুলের টিচার করে দেবে। স্যার আরো, স্যার ম্যাডাম নিজে থেকে আরো খুশি হবেন যে এর পড়ার আগ্রহ আছে। বোঝা গেল? ও হ্যাঁ স্যার, আমি বলছি এই যে আপনাদের তো সায়েন্সেরই গ্রুপ, তাহলে আপনাদের কি একটু ভূগোল ক্লাসটা হবে? আমাদের আসলে শিক্ষক নেই, আমাদের পরিচিত শিক্ষক নেই। আর আর্টসটা আমরা অত ভালো করে বুঝি না, ঠিক আছে, যদিও ভূগোলটা আমি বুঝি। হ্যাঁ, কারণ ভূগোলের উপরে আমি মাস্টার, ভূগোল নয় ঠিক আসলে ওগুলো কথা পড়ে নাই হবে, বাট যদিও ভূগোলটা বুঝি, বাট আর্টস এর সাবজেক্টের না টিচার আমাদের কাছে সেরকম ভালো নেই, বা অনলাইনেও আমরা সেরকম ভালো শিক্ষক দেখিনি ইউটিউবে যারা ইতিহাস ভূগোল ভালো করে পড়ায়। তো যেহেতু শিক্ষক খুঁজে পাইনি, তো আমরা ওই জন্য সায়েন্সটাই শুধু করাচ্ছি। আর আমার তো কোনো টিউশন নেই, আপনার কাছে করলেই তো হয়ে যাবে ভালোভাবে রেগুলার ক্লাস করলে। আমি বলে দিয়েছি কিভাবে করতে হবে, যাদের টিউশন নেই ওটা মেনটেন করবে, হয়ে যাবে। আচ্ছা কিন্তু একটু আগে তো ঠিক আছে আসছিল স্যার। একজন, একটা স্কুলের সেকেন্ড সেকেন্ড গার্ল না ফার্স্ট গার্ল, বললো ও তো টিউশনই নেয় না, আজ অব্দি টিউশনই নেয়নি। তো ও সেলফ স্টাডিটা আমিও বেশি ঠিক ইম্পর্টেন্ট, ওরকম যা বলে স্যার, সেটা আমিও জানতে নিই। হবে। হ্যাঁ, বাহ, খুব ভালো। হ্যাঁ স্যার। আমি বলছি না যে টিউশন না নেওয়া ভালো, বাট আমি বলছি যেটা তোমার পক্ষে সুবিধা হবে নিজের ভালোটা বুঝে কাজ করতে হবে। হুম। হ্যাঁ স্যার, ঠিক আছে, হুম। আমিও নিই না। হ্যাঁ, চলো। নুসরাত জাহান আছো? হ্যাঁ, বলো। নুসরাত সিনেমার নুসরাত নাকি? হ্যালো। না স্যার, আমি বলছিলাম কি স্যার, বোর্ড র্যাঙ্ক করতে হলে মিনিমাম কত ঘন্টা পড়তে হবে? এই প্রশ্নটাই ভুল। দেখবে যে কেউ যদি বোর্ডে র্যাঙ্ক করে, সব মিডিয়া গুলো গিয়ে একদম ঝাঁপিয়ে পড়ে যে আচ্ছা তুমি র্যাঙ্ক করেছো, তুমি কত ঘন্টা পড়তে, কত ঘন্টা পড়তে, এই ধরনের জিজ্ঞেস করে। কত ঘন্টা পড়তে, এটা প্রশ্নটা ঠিক নয়। তোমার প্রশ্ন করা উচিত দাদা কতটা পড়বো, কত ঘন্টা নয়, কতটা পড়া উচিত। যতক্ষণ পড়লে তোমার পড়াটা হয়ে যাবে ততক্ষণ পড়া উচিত। ধরো আজকে, ধরো কি বার আজকে, রবিবার। এবার তুমি ধরো আজকে রবিবার ঠিক করে রেখেছো যে রবিবার দিনটাতে আমি রিভিশন করব সব পড়া। এবার তোমার রিভিশন করতে যতক্ষণ টাইম লাগবে তুমি ততক্ষণ পড়বে। তোমার যদি 2 ঘন্টায় রিভিশন হয়ে যায় 2 ঘন্টা পড়ো, তোমার 7 ঘন্টা রিভিশন করতে লাগছে 7 ঘন্টা পড়ো। ধরো কালকে সোমবার, এবার সোমবারে তোমাকে বিভিন্ন টিউশনে যা যা করানো হলো, শুধু কাজ একটাই, যে প্রতিদিন যা যা করানো হচ্ছে ওই প্রতিদিনের পড়া প্রতিদিন করা। এবার তুমি সোমবারে যখন পড়তে বসবে তুমি দেখবে আচ্ছা আমাকে ফিজিক্যাল সায়েন্সের ক্লাসে আমাকে এটা আজকে পড়িয়েছে, তো আমাকে ওটা পড়তে হবে। আমাকে লাইফ সায়েন্সে এটা পড়িয়েছে, তাহলে আমাকে এটা পড়তে হবে। আমাকে অঙ্কে এই হোমওয়ার্কটা দিয়েছে, এই হোমওয়ার্কটা আমাকে আজকে করতে হবে। তো প্রতিদিন তোমার যেটা টাস্ক থাকবে, টাস্কটাকে যা শেষ করবে, এটা হচ্ছে কাজ। এবার ওটা শেষ করতে তোমার যতক্ষণ লাগবে ততক্ষণ, বেশি লোড নিতে হবে না। বোঝা গেল? যদি 2 ঘন্টায় শেষ হয়ে যায় 2 ঘন্টায়। বুঝতে স্যার পেরেছো? একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। একটু আগে একজন বলল যে যে ক্লাস অ্যাটেম্পটের মানে বিষয়টা, তো আমি একজন হোস্টেলার, তো ক্লাস করতে হয় আমাকে। আর ক্লাস না করলেও, এক্সাম অ্যাটেম্প না করলে আমাদের তো মার্কস দিবে না। আই মিন ক্লাস টেস্ট। আচ্ছা, ক্লাস টেস্ট, তাহলে হুম। তো তোমাকে যেতেই হবে, ক্লাস টেস্ট দিতেই হবে। ভালো তো, ক্লাস টেস্ট দেওয়া ভালো তো। তাহলে ভালো লেখার কিন্তু, প্র্যাকটিস তোমার স্কুলে হয়ে যাচ্ছে টেস্ট দিয়ে। হ্যাঁ, তো হুম। ক্লাসটাই ব্যাপার, মানে ক্লাস ভালো হয় না। এখানে আমি এইসব বুদ্ধি দিতে পারবো না, এখানে অনেক বুদ্ধি হয়, বাট যেহেতু এই ভিডিওটা ইউটিউবে যাবে, তো এখানে আমি কিছু বুদ্ধি দিতাম, বাট দিতে পারছি না। ভালো হয় না, করবে ভালো লাগবে, ঠিক আছে। দেখো ঠিক আমি আছে। একটু এই ক্ষেত্রে আমি কিছু বলতে পারি। এখন তোমার যদি কারো ক্লাস ভালো না লাগে সেক্ষেত্রে আমি কিছু তো করতে পারি না। বাট তোমার যদি ক্লাস টেস্ট নেয়, ক্লাস টেস্ট না দিলে তোমার নাম্বার কাটা যাবে। নাম্বার কিসে কাটবে? ওই ইয়েতে, প্রজেক্টে নাকি 10 নাম্বার যেটা থাকে ওটাতে? প্রজেক্ট না, মানে আমাদের হচ্ছে 11টা ইউনিট টেস্ট হয় প্রত্যেকটা টার্মে, তো এগুলা কাউন্টিং করে একটা নাম্বার হয় যেটাতে আমাদের রোল ডিপেন্ড করে। না, তুমি তো মাধ্যমিক দিচ্ছ, তুমি কোন বোর্ডের? আমি তো মহারাষ্ট্র? বাংলাই। না। ওয়েস্ট বেঙ্গল বোর্ড? হ্যাঁ। তো নাম্বার দিয়ে কি করবে, স্কুলের নাম্বার দিয়ে? তোমার তো মেন আমি মাধ্যমিক পরীক্ষা হবে।
ও, সেটা বলিনি, মানে স্কুলের ব্যাপারটা বলছি আমি। হ্যাঁ, বাট এগুলো না, দেখো স্কুলের টেস্টের নাম্বার কোথাও যোগ হবে না, ইউনিট টেস্টের নাম্বার কোথাও যোগ হবে না, তুমি 90 নাম্বার যে টেস্ট পরীক্ষা দেবে হয়তো নভেম্বর মাসে হয়, সেটার নাম্বারও কোথাও যোগ হবে না। তো ওটাতে কোনো রোলও ডিপেন্ড করবে না। রোল ডিপেন্ড করবে পরের বছর 2025 সালে যে মাধ্যমিক পরীক্ষা দেবে ওই একটা পরীক্ষার নাম্বারটাই মেন। এগুলো পরীক্ষার নাম্বার ইম্পর্টেন্ট নয়। এগুলো নাম্বার বাড়িয়ে কমিয়ে কি লাভ হবে? কোনো লাভ হবে না তো সেক্ষেত্রে, তাই না? তো সেটা নিয়ে অত চিন্তা করার দরকার নেই যে আমাকে নাম্বার দিলো না বা নাম্বার কেটে নিল, তো সেক্ষেত্রে চাপ হবে না অত। হুম। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ক্লাস 10-এর মধ্যে আবার কতবার তোমাকে রোল ফিক্স করবে? তোমার তো মাধ্যমিকে যেটা রেজাল্ট হবে তার উপরে আবার 11-এ গিয়ে রোল ফিক্স হবে। হুম। হুম। চলো, সম্রাট বিশ্বাস। অনেকজন হাত তুলেছে, আমি আর সবাইকে নেবো না, আমি কয়েকজনকে নেবো, আমি কমেন্ট দেখলাম কয়েকজন। হ্যাঁ বলো। স্যার লাস্ট প্রশ্ন, আপনি যে নোটটা দিয়েছেন না ওটা পিডিএফ হচ্ছে না, পিডিএফ তো ওই হবে না, জন্য আমি দিচ্ছি না পিডিএফ। আমি ও, পিডিএফই দিচ্ছি, কিন্তু ওটা তুমি অ্যাপেই দেখতে পাবে, ওটা তুমি প্রিন্ট করতে পারবে না, খাতাতে টোকো। হ্যাঁ এবার সমস্যাটা হয়ে গেছে, আমি আগে থেকে মানে নোট গুলো বের করে নিয়ে চলে এসেছি, মানে ইউটিউব থেকে নোটটা বের করে, আর আপনি এক্সট্রা ইউটিউবে কিছু বের করো লিখেছেন। না, ইউটিউবে যা দেওয়া আছে তোমাদের তার থেকে বেশি ভালো নোট দেবো। ইউটিউবে আমার ফ্রিতে নোট দেওয়া আছে, বাট ঠিক আছে, ইউটিউব থেকে বের করে নিয়েছো, ঠিক আছে, ওখান থেকে পড়ো। বাকি এগুলো দেখে নেবে। খাতা, আমি বলবো খাতাতে নোট টোকো, বছরে শুরু হচ্ছে, অনেক সময় আছে, প্রচুর সময় পাবে পড়ার, কিন্তু জুলাই মাস অব্দি একটু খাতাতে খেটে নোটটা টোকো, বেশি কাজে দেবে। না, আর এবার আপনি যে নোটগুলো দিয়েছেন এক্সট্রা এক্সট্রা কিছু প্রশ্ন আছে ওইগুলো টুকে নিচ্ছি, আর এমনি ওই ইউটিউবেরটা পড়ছি, তাহলে তো হয়ে যাবে। হুম, হ্যাঁ তাহলেও হবে, ঠিক আছে। তুমি যেহেতু প্রিন্ট করে নিয়েছো, তাহলে দেখবে যে আমি এই ব্যাচে এক্সট্রা এক্সট্রা কি দিচ্ছি, সেগুলো টুকে নাও তাহলে, তাও হবে একই আহ, ব্যাপার। ওই করে আমি হুম। দুটো একসঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওটা করো, তাও হবে, ঠিক আছে। আচ্ছা, সম্রাট কল নিতে চাইছো, কিরণ আছো, সুবর্ণ আছো, সেই তিনজনকে আমি কলে নিয়ে নিই। চলো, সম্রাট, সুবর্ণ, কোথায় গেল, কিরণ আসো আগে, তারপরে সম্রাট আছো, আর সুবর্ণ কোথায় গেল? হ্যালো, হ্যালো তাড়াতাড়ি স্যার। বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ বলো, বলো তাড়াতাড়ি। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ বলি স্যার, আমি যে আপনি যে মক টেস্টটা দিচ্ছেন, তো ওটা স্যার আমার কোনো অফলাইনে টিচার নেই, তো ওটা স্যার আমি নিজেই করছি, এবং এই মক টেস্টটা আমি যখন নিজেই চেক করছি, তো যে আপনি যে নোটটা দিচ্ছেন সেটা আমি একটা ম্যান খাতায় লিখে রেখেছি, তো অনেক সিলি মিস্টেক পাচ্ছি, তো এটা স্যার এমনি ভাবে চেক করলে হবে? আমি নিজেই স্যার চেক করছি পরে স্যার। তুমি নিজে চেক করতে গেলে বুঝতে পারবে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে হ্যাঁ যদি তুমি স্কুলের শিক্ষকের সাহায্য না পাও খাতা চেক করার জন্য, সেক্ষেত্রে আমি তোমাকে যেটা বলবো, তুমি যেই উত্তরটা মুখস্থ করছো, উত্তরটাকে হুবহু লেখার চেষ্টা করো, তাহলে তুমি বুঝতে পারবে এই তো হুবহু হয়নি। এবার বিজ্ঞান জিনিসটা হুবহু লেখাটা কঠিন, বাট বুঝে নিয়ে একটু মুখস্থ করলে কিন্তু হুবহু আমরা লিখতে পারি, বিভিন্ন সূত্র, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, সূত্রগুলো একটু হুবহু লেখারই প্র্যাকটিস আমাদের করতে হবে, যতই তোমার কনসেপ্ট ক্লিয়ার থাক কেন। কারণ মাধ্যমিকের খাতা তোমার কোন টিচার দেখবে তুমি জানো না। তুমি ধরো বানিয়ে নিজের ভাষাতে তুমি সূত্র লিখে আসলে, কোনো টিচার হয়তো সেটা দেখে, ধরো আমি বলতে চাইছি না, বাট তবুও কোনো টিচার হয়তো সেটা দেখে পছন্দ হলো না, যদি নাম্বার কেটে দেয়, রিস্ক নেওয়ার দরকার নেই। তাহলে আমি সূত্রগুলোকে হুবহু লিখে প্র্যাকটিস করার চেষ্টা করি, আর হুবহু লিখলে তুমি নিজের ভুলটা ধরতে পারবে, যে আমি নোটসের মতো লিখতে পারিনি, তার মানে আমার গুণমান কম হয়েছে, তো সেক্ষেত্রে ওটাকে ঠিক করার চেষ্টা করবে, এইভাবে চেক করবে। হ্যাঁ। হ্যাঁ স্যার, তো আমি বলি দুই একটা জিনিস আমার সিলি মিস্টেক হয়ে গেছে, যেটা আমি আপনার পরে নোট গুলো দেখে বুঝতে পারছি। হুম, এটাই তো, এই তো তোমরা অ্যানালাইজ করছো মানে, আমি বলছি তোমরা যারা যারা এই কাজগুলো করছো তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। কেমন, এই অ্যানালাইজটাই কেউ করে না, তুমি অ্যানালাইজ করছো, এটাই অনেক বড় ব্যাপার, যে লেখার পরে তুমি মিলাচ্ছ যে তো ভুলটা কোথায় হলো। ভালো হ্যাঁ জিনিস। স্যার, আমি স্যার আরেকটা বলছি, আমি কোনো সহায়িকা স্যার কিনিনি, হবে তো? হুম, দরকার নেই। ঠিক আছে স্যার। হুম, চলো। সম্রাট আসো। আর কে ছিলে যেন, আমি ভুলে গেলাম নাম, দেখি আমি কমেন্ট দেখি আর একবার। হ্যালো। হ্যাঁ বলো সম্রাট। হ্যাঁ স্যার, বলছি আমাদের স্কুলে ক্লাস যেগুলো হয় সলিড হয়, কিন্তু খুব ক্লাস হয়, তো আমি এখানে কি যাব কি নাকি ঘরে পড়বো? যাও যাও, স্কুলে ক্লাস হয় তো তুমি বলছো, তাহলে স্কুলে ক্লাস ভালো হয় তো যাও স্কুলে। স্কুলে যাওয়া তো মনে হয় ম্যান্ডেটরি, অবশ্যই আমি স্কুলে যাওয়া থেকে কেন মানা করবো? নিজের ভালো নিজেকে বুঝতে হবে, আমি ওই জন্য প্রথমে একবার উত্তর দিয়ে দিয়েছি, যে তোমার নিজের ভালো নিজেকে বুঝতে হবে। না সেইটা বলছি না, কিন্তু 8 পিরিয়ড পর্যন্ত হয়, কিন্তু আমাদের হয় একটাই ক্লাস, একটা কি দুটো ক্লাস। বাকি টাইম কি হয়? কিন্তু আমার মনে হয় বাকি টাইম এমনি স্কুলে
যদি আমি নিজেই পড়ি, বাকিগুলো সব কেউ খেলাধুলা করে, কেউ এমনি গল্প করে, এইসব। তুমি পড়াশোনা করো, তুমি রিভাইজ করো, তুমি অঙ্ক করো। কিন্তু এক্ষেত্রে আমার তোমার মনে কি হয় মনে স্কুল হয় না যে না আমি ক্লাস হচ্ছে না বাকি টাইম টুকটা, শুধুমাত্র একটাই ক্লাস হচ্ছে, সেক্ষেত্রে বাকি টাইমটা আমি অনেকটা সময় তোমার ধরো এরকম হচ্ছে যে 4 ঘন্টা আমার নষ্ট হচ্ছে, 4 ঘন্টা আমি স্কুলে বসে পড়তে পারছি না, তো বা স্কুলে বসে পড়ে গেলে তো হয়ে গেল। যদি মনে হয় না 4 ঘন্টা বসে পড়তে পারছি না, আর আমার পড়াটা দরকার, আমার আজকে পড়াটা কমপ্লিট হচ্ছে না, সেক্ষেত্রে তুমি স্কুলে ওই বাড়িতে প্রচন্ড পড়তে পারো, আর স্কুলে দেখবে অ্যাটেন্ডেন্সের রিকোয়ারমেন্ট কতটা। স্কুলে প্রচন্ড ডিস্টার্ব হয়, এই স্কুলে পড়া ঠিক, আমার মনে হয় যে ঘরেই ঠিক আছে, কিন্তু তাই তো স্কুলে তুমি একটু অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া স্কুলের সাথে যোগাযোগ করে নেবে। তুমি বলবে সরাসরি যে যে স্যার আমার টাইম নষ্ট হচ্ছে, আমি বাড়িতে পড়াশোনা করলে বেশি ভালো হয়, কিন্তু যেহেতু ক্লাসগুলো হচ্ছে না, তো আমি চাইছি একটু বাড়িতে সেলফ স্টাডি করতে। তো আমার অ্যাটেন্ডেন্স কি আমাকে ডেলি আসতে হবে, নাকি আমাকে একটু বলে দিন যে এই কয়দিন আসলেও হবে? তুমি যখন সিরিয়াস ভাবে পড়াশোনার মানসিকতা নিয়ে টিচারের সাথে কথা বলতে যাইবে, তো স্যার তোমাকে বলে দেবে, ঠিক আছে? হুম, ঠিক আছে, ওকে ওকে। স্কুলের প্রবলেম এনো না ভাই, আমি স্কুল সংক্রান্ত মতবাদ করতে গিয়ে ফেসে যাব। স্কুলের প্রশ্ন এনো না, এমনি অন্য কিছু বলো। হ্যাঁ বলো, উজান বলো। স্যার স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে ফিজিক্যাল সায়েন্সে শর্ট কোশ্চেনের জন্য কি করব, মানে শর্ট কোশ্চেনের জন্য কি একটা এক জায়গায় কি শর্ট কোশ্চেনগুলো কি সব লিখে রাখবো, না অন্য কিছু নিয়ম? লিখতে হবে না শর্ট কোশ্চেন, আমি ধরো পিডিএফ দিলাম, হ্যাঁ, ওই পিডিএফ দেখো, মেন কনসেপ্ট পড়তে হবে, কনসেপ্ট পড়ে নেওয়ার পর শর্ট কোশ্চেনে ধরো আমি যে পিডিএফটা দিলাম, ওই পিডিএফটা থেকে তুমি মোবাইল থেকে দেখে নিলে যে আচ্ছা এই প্রশ্ন আছে, এই প্রশ্ন আছে, একবার রিভাইজেশন মেরে নিলে, হ্যাঁ। এবার তুমি যখন রিভাইজ করতে যাবে, দেখবে কিছু কিছু শর্ট কোশ্চেনের উত্তর তুমি পারছো না, কনসেপ্ট তুমি পড়ে নিয়েছো কিন্তু তবুও কিছু কিছু প্রশ্ন তুমি পারছো না, বা এমন কিছু জিনিস যেটা হয়তো তোমার নোটসে নেই। শর্ট কোশ্চেনে দেখবে অনেক বাড়তি প্রশ্ন পাবে তুমি, তো দেখবে এগুলো তো নোটসে নেই, তো তুমি সেগুলো খাতাতে টুকতে পারো। একটা শর্ট কোশ্চেনে খাতা করলে যে যেগুলো আমার বড় প্রশ্ন পড়ে নেওয়ার পর, বড় প্রশ্ন আমি পড়ে নিয়েছি নোট থেকে, কিন্তু তা সত্ত্বেও শর্ট কোশ্চেন যখন সলভ করতে গেলাম, আমি কিছু কিছু প্রশ্নে আটকালাম যে এটা তো আমার নোটসে নেই, এই শর্ট কোশ্চেনটা কনসেপ্টের উপরে আছে কিন্তু পারিনি আমি, তো সেই জিনিসগুলোকে তুমি খাতায় টুকতে পারো, সবগুলো নয়, যেগুলো পারছো তো পারছো, হয়ে গেল। যেগুলো পারছো না সেগুলোকে টুকতে পারো, বুঝা গেল? হয়তো একটা চ্যাপ্টার থেকে 10-12টা বেরোবে একটু আননোন, তো সেগুলো লিখতে পারো। কারণ দ্বিতীয়বার যখন তুমি রিভিশন মারবে, তো দ্বিতীয়বার তুমি আবার নিশ্চয়ই ওই 100-200টা শর্ট কোশ্চেন পড়তে যাবে না, তুমি কনসেপ্ট পড়ে নেবে, আর বাস ওই এক্সট্রা জিনিসগুলো দেখে নেবে, বুঝা গেল? কারণ শর্ট কোশ্চেন, অত শর্ট কোশ্চেন বারবার রিভিশনের টাইম হয় না, ওই একবারই পড়তে হয় আমাদেরকে। যেগুলো পারিনি সেগুলো একটু জোগাড় করে রাখতে পারলে খুবই ভালো হয়, বা দাগ দিয়ে রাখলে খুব ভালো হয়। আর মেনলি শর্ট কোশ্চেন আমরা পরবর্তীতে প্রশ্ন বিচিত্রা সলভ করব, টেস্ট পেপার সলভ করব, এগুলো করতে গিয়ে শর্ট কোশ্চেন প্র্যাকটিস মেনলি হয়। হুম। ঠিক আছে স্যার। হুম, চলো। চলো টাটা সবাইকে। আমাদের মেন আলোচনা কিন্তু 20 মিনিট হয়েছে, বাট তোমাদের সাথে আলোচনা করতে অনেক টাইম যাচ্ছে। ইউটিউবে যারা ভিডিও দেখবে ওরা ভাববে বাপরে এত বড় ভিডিও। হ্যাঁ বলো, কে আছো? কেটে গেল কল। রাখি আছে, রাখি বলো। আমার একটা প্রবলেম আছে, সাব্য গোড়াই না গাড়াই নাকি, ঠিক আছে আমি তোমাকে নিচ্ছি। হ্যাঁ বলো, কে এসছো? সুবর্ণ দত্ত, সুবর্ণ দত্ত হাত তোলো, হাত তোলো নি তো। হ্যাঁ বলো, কে এসছো? রাখি বলো। হ্যালো, তোমার কথা শোনা যাচ্ছে না। ঠিক আছে, আশা করি মোটামুটি সবার ডাউট আমি ক্লিয়ার করে দিয়েছি। বেশ কতগুলো ভ্যারাইটির তোমাদের মনে মধ্যে ডাউট আসছিল, ডাউট গুলো ক্লিয়ার করলাম। পরবর্তীতে অন্য দিনে ডাউট ক্লাসে আলোচনা হবে, ফিজিক্যাল সায়েন্সে যে ডাউট ক্লাস গুলো রাখবো সেগুলো আলোচনা করবো, আজকে আর নয়, দু একজনকে কল নিয়ে ছাড়ছি। বলো, কে এসছো? সর্ব নাকি তোমার নাম? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বল, আস্তে শুনতে পাচ্ছি। বলো। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, তুমি তাড়াতাড়ি বলো, টাইম নেই, তাড়াতাড়ি। স্যার আপনি যেটা নোটগুলো রিভিশনে 5 নম্বর টপিকটা বললেন রিভিশন, সপ্তাহে যদি একদিন করে রিভিশন হয় তাহলে যদি 7টা সাবজেক্ট থাকে, এক একটা সাবজেক্টে 2 ঘন্টা, মানে স্যার অনেকটা টাইম লেগে যাবে। তাহলে কি প্রত্যেক সপ্তাহে একদিন কি এভাবে সব সাবজেক্টের একদিনে রিভিশন করা যাবে? এটার একটু বাস্তব প্রশ্ন,
যদি ওই জন্যই বললাম যে এটা করাটা কঠিন, কিন্তু শুরুর দিকে কষ্ট হবে, 2-3 বার রিভিশনের পর দেখবে আর টাইম লাগবে না, 2 ঘন্টা করে লাগবে না একটা সাবজেক্টের রিভিশন। এবার এখানে কিছু কয়েকটা জিনিস ম্যাটার কাজ করে। 1 নম্বর ম্যাটার, অঙ্ক এমন একটা বিষয় যেটা তুমি এক্সট্রা করে রিভাইজ করার দরকার নেই। অঙ্ক প্রতিদিন যদি 1 ঘন্টা করে করো, অঙ্কে 100তে 100 আসবেই। কেমন? আমার একটা টিচার ছিল, উনি আমাকে বলতেন যে নবীন অঙ্কে 100তে, আমাকে বলছিল টার্গেট কি, আমি বললাম স্যার ঠিক আছে, আমি বললাম স্যার অঙ্কে আমার 100 লাগবে। তো স্যারকে বললো যে আমি একটা মন্ত্র দিয়ে দিচ্ছি, কিচ্ছু করতে হবে না, যা আমি করাচ্ছি আমার কথাই খালি মেনে চল, আর প্রতিদিন বাড়িতে যদি 1 ঘন্টা করে অঙ্ক করতে পারিস তোর 100 আসবেই। আমি প্রতিদিন 1 ঘন্টা করে অঙ্ক করতে পারিনি ক্লাস 11-12-এ, স্যার বলেছিল ঠিকই, বাট আমি এটা মানতে পারিনি, তবু আমার 97 এসেছিল। এর থেকে আমরা এটা বুঝতে পারি যে যখন একটা লক্ষ্য আমরা স্থির করি যে প্রতিদিন করব, সেটা হয়তো প্রতিদিন নাও হয়, কিন্তু প্রতিদিন করার ইচ্ছাটা যদি মনের মধ্যে থাকে, সেক্ষেত্রে আমরা ওই প্রতিদিন না করতে পারলো 300 দিনের মধ্যে হয়তো 200 দিন আমরা করতে পারবো। ওই 200 দিনও কিন্তু অনেকটাই বেনিফিশিয়াল। কিন্তু আমরা যদি আমরা টার্গেটই না নিই যে প্রতি রবিবার রিভিশন দেবো সব কটা সাবজেক্ট, যদি টার্গেটই না নিই, সেক্ষেত্রে তুমি কোনোদিনই অত দূর অব্দি যেতে পারবে না। তো এক্ষেত্রে এটাই যে অঙ্ক তুমি রিভিশনের ব্যাপার নেই, ডেলি 1 ঘন্টা করে করবে, খুব ভালো, চেষ্টা করবে ডেলি করার। সেক্ষেত্রে অঙ্কের পার্টটা আমাদের একটু মাইনাস হয়ে গেল। এবার কোন একটা সাবজেক্ট ধরো খুবই সোজা লাগে তোমার, বাংলা, তুমি বললে বাংলা না, বাংলা বলা উচিত নয়। এবার বাকি সাবজেক্ট গুলোর মধ্যে তোমাকে একটু দেখতে হবে যে 6টা সাবজেক্ট যদি তুমি একদিনে রিভিশন না করতে পারো, যে কটা পারবে সে কটা করে নিলে, যেগুলো তোমার মনে হচ্ছে যে এই সাবজেক্ট আমার কঠিন লাগে, তোমার ধরো ভৌত বিজ্ঞান কঠিন লাগে, তাহলে ভৌত বিজ্ঞান অবশ্যই রিভিশন করবে। তোমার হতে পারে বাংলা তো আমার একদমই সোজা লাগে, বাংলা আমি উত্তরগুলো নিজের ভাষাতেই লিখে দিতে পারি, তাহলে রিভিশনের দরকার নেই, স্যারের কথা অনুযায়ী চলো, স্যাররা যখন পরীক্ষা নেবে তখন পরীক্ষার আগে পড়ে নেবে। কিন্তু যেই জিনিসগুলো তোমার কঠিন লাগে, যেই জিনিসগুলো ভুলে যাও, সেগুলোকে রিভাইজ করো। কেমন? বোঝা গেল আমি কি বললাম? ইতিহাস কঠিন লাগে, তাহলে ইতিহাস রিভিশন করো, অবশ্যই ইতিহাসকে রাখতে হবে। তো যেগুলো ভয় কঠিন লাগে সেগুলোকে রিভাইজ করো। আর বাকিটা সব মানে বাস্তবতার ব্যাপার, যতটা সম্ভব। টার্গেট তো আমি বলছি তো তুমি 7টা সাবজেক্টই করো, বাট 7টা সাবজেক্ট সম্ভব নয়, বাস্তবেই লাগে। কিন্তু হ্যাঁ, এখন সম্ভব নয়, কিন্তু যদি তুমি করার চেষ্টা করতে থাকো, আজ থেকে হয়তো 6 মাস পর দেখবে হ্যাঁ সম্ভব, সপ্তাহে একদিন রিভিশন করা সম্ভব, গোটা বই না হলেও অনেকটা রিভিশন করা সম্ভব, একটা করে তো চ্যাপ্টার রিভিশন করা সম্ভবই, তখন সোজা লাগবে যতটা সম্ভব। ঠিক আছে, ঠিক আছে, হ্যালো, কোথায় গেলে? হ্যাঁ স্যার ঠিক আছে। চলো ঠিক আছে, টাটা। আমি একটু বেশি জ্ঞান দিয়ে দিচ্ছি না, চলো টাটা, আমাকে মা খেতে ডাকছে অনেকক্ষণ ধরে। আমি বলছি আমি বলেছি 10:30টার মধ্যে তোমাদের ক্লাস শেষ করব, সেখানে তোমরা 1 ঘন্টা লাগিয়ে দিয়েছো, আমি বলছি আধা ঘন্টায় শেষ হয়ে যাবে। বলো কে এসছো? হ্যালো, কথা বলো, চলো টাটা, তুমি কথা বলো নি। কে আছে? সুবর্ণ আছে, সুবর্ণকে নিয়ে নি, আশিসকে নেবো, এই চলো টাটা সব। হ্যাঁ বলো কে আছো? হ্যালো স্যার। হুম, স্যার বলছিলাম যে ভৌত বিজ্ঞান কোন বইটা নেওয়া ভালো হবে সব থেকে? আমার চ্যানেলে একটা ভৌত বিজ্ঞানের ভিডিও বানিয়ে দিয়েছি, যে ভৌত বিজ্ঞানের বেস্ট বই, ভিডিওটা দেখে নাও। কেমন? সব ডাউট স্যার আর ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো বাকি আমি বলবো নিয়ে নাও, যে কোনো একটা বই নিলেই হলো, আর আমার নোটসটা ফলো করো তাহলেই হয়ে যাবে, বইটা পড়ো আর আমার নোটসটা পড়ো তাহলেই হয়ে যাবে। আর স্যার আপনার যে 2024-এর যে সাজেশনটা দিয়েছেন, মানে কোশ্চেনের সাজেশনটা যেটা ইউটিউবে দেওয়া আছে, হ্যাঁ, সেটা মানে আমি একটা চ্যাপ্টার শেষ করার পর ওই কোশ্চেন গুলো আরো মানে ভালো করে মানে লিখে আমি একটা প্র্যাকটিস। জিনিস ক্লিয়ার করে দিই সবাইকে, আমি সবাইকে একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমি বলতে ভুলে গিয়েছি, আমি ভেবেছিলাম বলবো বাট বলতে ভুলে গিয়েছি, লাস্টে বলছি। সেটা হচ্ছে, ভৌত বিজ্ঞানে যদি 100তে 100 পাওয়ার ইচ্ছে থাকে, তাহলে সাজেশনের পিছনে দৌড়িও না, সাজেশন পড়ে 100 পাওয়া যায় না কোনোদিন। তো সাজেশনের পিছনে দৌড়িও না, সমস্ত ধরনের প্রশ্ন আমাদের করতে হবে। তুমি যদি সব ধরনের প্রশ্নের উত্তর না করতে পারো, তাহলে 100তে 100 আসবে না। সাজেশন পড়ে ভাগ্য যদি ভালো থাকে, প্রশ্ন যদি কঠিন না হয়, 90%-এর উপরে কমন আসে। কিন্তু আমি ওটাই বলবো, তুমি 100কে টার্গেট করলে সব যদি পড়ো, তাহলে তুমি 90-র উপরে যেতে পারবে। আর তুমি যদি সাজেশন পড়ে পড়ো যে আমি 90% নাম্বার আনবো, সাজেশন যদি 90% কমন আসে, ইউটিউবে সবাই বলবে চলে আসবে কমন, হেন তেন। বিশেষ করে আর্টস এর সাবজেক্ট গুলোতে তো সবাই বলে, দেখবি এখন ইউটিউবে অনেক ভিডিও আপলোড হবে, লাস্ট মিনিট সাজেশন, প্রশ্নপত্র ফাঁস, প্রশ্নপত্রের লাস্টের দিন দেখবে ইউটিউবে ভিডিও আসবে। তো ভুলভাল জিনিস। আমি এটাই বলবো সবাইকে, ভালো রেজাল্ট করার থাকলে সাজেশনের পিছনে দৌড়িও না। সাজেশন কি? টিচারদের একটা অনুমান যে এই প্রশ্নগুলো আসতে পারে। তো কেন অনুমানে চলবে?
নিজের কনফিডেন্সে চলো, অন্যের ভাষায় কেন থাকবে? নিজে থেকে সবকিছু পড়তে থাকো, নিজে থেকে তোমার কনফিডেন্স চলে আসবে যে যে প্রশ্নের দিক থেকে আমি পারবো। কিন্তু হ্যাঁ, আমি সাজেশন আমি কেন দিই? সাজেশন এই জন্য দিই যে লাস্টের দিকে যদি কারো ইচ্ছে হয় যে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কোনগুলো সেগুলো জানতে চাই, আর সেগুলোকে একটু বাড়িতে লিখে প্র্যাকটিস করতে চাই, সেই জন্য আমি সাজেশনটা দিই। বোঝা গেল? তো সাজেশন এখন ফলো করো না। আর স্যার বলছিলাম যে এই আপনি যে মুখস্থ ব্যাপারটা বললেন, সেই মুখস্থটা আমি মানে করতে পারি, কিন্তু মুখস্থ বেশি দিন রয় না। মানে বুঝে লিখতে পারবো, কিন্তু মুখস্থ করে লেখাটা আমার দ্বারা সম্ভব হয় না। এটা যেহেতু বিজ্ঞানের বিষয় না, এই বিষয়ে আমি অন্য একদিন একটা আলোচনা করবো, এখন আলোচনা করতে হলে অনেক বড় হবে। মুখস্থের একটা প্রক্রিয়া আছে, এই পদ্ধতিটা যদি তুমি ফলো করো তাহলে তুমি মুখস্থ করতে পারবে। কেমন? হ্যাঁ, বুঝতে পারছি। লিখে প্র্যাকটিস করো, লিখলে মুখস্থ হয়। মুখস্থ করার পর যদি না লেখো তাহলে বেশি দিন রয় না। ঠিকই জিনিস। বিজ্ঞানের সূত্র, বিজ্ঞানের এমনি কনসেপ্টের প্রশ্ন উত্তরগুলো আমরা বাংলা ভাষায় লিখতে পারি, কিন্তু বিভিন্ন সূত্র যেগুলো সেগুলো নিজের মতো করে বানাতে না যাওয়াই ভালো। কিন্তু নিজে বানিয়ে লিখলে তো আমি আরো খুশি হব। আমার যদি কোনো ছাত্র কনসেপ্টটাকে ঠিক রেখে নিজের ভাষায় লেখে, আমি ফুল মার্কস অবশ্যই দেবো। কিন্তু মাধ্যমিকে কোন টিচার তোমার খাতা দেখছে তুমি জানো না, তো সেক্ষেত্রে সূত্রগুলোকে মুখস্থ না করা, মানে সূত্রগুলোকে না বানানোই ভালো নিজের ভাষায়। মানে ক্লাস করার সময় তো বলেই দিই যে এই সূত্রটাকে তুমি এইভাবেও বলতে পারো, এইভাবেও বলতে পারো। তো ওই জিনিসগুলো বুঝে নিয়ে নিজের মতো করে তুমি লিখে নিলে, নোটসটা তাহলে যখন লিখবে তুমি নিজের ভাষায় লিখবে, একবার কাউকে দিয়ে ভেরিফাই করিয়ে নেবে ঠিক আছে কিনা। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। চলো চলো, টাটা। আমি আর কাউকে কলে নেবো না, টাটা। আমি আর কাউকে নিচ্ছি না। হ্যাঁ, কে এসছো বলো? আশিস হ্যালো। রয়কে নিয়েছি তো। হ্যাঁ আশিস বলো। বলছি ওই মানে ফিজিক্যাল সায়েন্সে ম্যাথসে কত মার্কসের কোয়েশ্চেন আছে, কেমন গ্যাসের প্রশ্ন? আচরণ থেকে যে চ্যাপ্টারটা আমি এখন করাচ্ছি, এখান থেকে একটা 2 নম্বরের অঙ্ক আসেই আসে। তো এখান থেকে আমরা অঙ্ক শিখে নিলে 2 নম্বর এখান থেকে পেয়ে যাচ্ছি। এরপরে একটা চ্যাপ্টার আছে রাসায়নিক গণনা, সেখান থেকে একটা 3 নম্বরের অঙ্ক আসেই আসে। তো সেখান থেকে 3 নম্বরের একটা অঙ্ক হয়ে যাচ্ছে। আলো আর অধ্যায় থেকে একটা 3 নম্বরের অঙ্ক আসতে পারে। আর চলতরিৎ থেকে একটা 3 নম্বরের অঙ্ক আসেই আসে। ব্যাস এই কটাই অঙ্ক। আর বলছি মানে 1 মার্কসের যেই 1 নম্বরের মানে 1 মার্কসের যেই ম্যাথসের কোয়েশ্চেন গুলো থাকে ওইগুলো কি করে করতে হবে ফিজিক্যাল সায়েন্সে? 1 মার্কসের যে ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন গুলো আসে। এমসিকিউ হলে না করে দেখালেও হবে, রাফে করে নিলে। এসিকিউ হলে করে দেখাবে। হুম। আচ্ছা। আর বলছিলাম শর্ট কোয়েশ্চেন কি মানে কনসেপচুয়াল মানে ভিন্ন প্রকৃতির হয়? দারুণ দারুণ শর্ট কোশ্চেন হয়, দেখো। শর্ট কমন পেয়ে যাবে, কিন্তু প্রতি বছর না 1-2টা প্রশ্ন এরকম থাকেই যেগুলো ভালো প্রশ্ন হয়। দারুণ দারুণ একটু কনসেপচুয়াল, যেটা সবাই ধরতে পারে না। কি হ্যাঁ, তুমি যদি কনসেপ্ট বোঝা থাকে আর প্রশ্ন প্র্যাকটিস করে রাখো তাহলে অসুবিধা হবে না, পেরে যাবে। বলছি আমার সবকিছুতে মানে ঠিকঠাক হয়ে যায়, কিন্তু ওই ম্যাথসে যে মানে ভৌত বিজ্ঞানের ম্যাথসে যে 2-3 মার্কসের কোয়েশ্চেন গুলো হয় না, ওইগুলো মাঝে মাঝে ইয়ে মানে মানে ঘুলিয়ে যায়, করতে পারি না। আচ্ছা, আমি তোমাকে এই ক্ষেত্রে একটা অ্যাসিউরিটি দিচ্ছি। আমি যত ধরনের অঙ্ক করাবো, এই সব অঙ্কগুলো যদি তুমি করে নাও, এগুলো যদি বুঝে বুঝে করে নাও, তা আমি গ্যারান্টি দিচ্ছি ওর মধ্যেই কমন পাবে। আচ্ছা। এবার খুশি? হ্যাঁ। common বলতে কি হয়, কিছু ক্ষেত্রে হয়তো সংখ্যা পাল্টে দিতে পারে। তুমি ওই অঙ্কগুলো করে নেওয়ার পর এবার তুমি বিভিন্ন প্রশ্ন বিচিত্রা ওগুলো সলভ করতে যেতে পারো, তুমি দেখবে যে নিজে থেকে পারছো না। কিন্তু হ্যাঁ, ওই ধরনের অঙ্কই কমন আসবে, সংখ্যা আলাদা দিয়ে দিতে পারে। হুম। তারপরে আর কিছু নেই? অনেকক্ষণ ধরে মেসেজ করছিলেন দাদা, কলেনো কলেনো। ঠিক আছে, চলো টাটা। ঠিক আছে, ঠিক আছে, আর কিছু নেই। হুম। আর একজন আছে এমডি আসিফ রেজা, তুমি অনেকক্ষণ ধরে বলছিলে, হ্যাঁ বলো। হ্যালো। হ্যালো। এত কথা বলছো না। হ্যালো এই তুমি ডাউট স্যার লিখছো কিন্তু তোমাকে কলে নিলে কথা বলছো না। হ্যাঁ রাখি, বলো।
স্যার বলছিলাম যে যে সাবজেক্টগুলো আমাদের একটু কঠিন কঠিন মনে হয় সেই সাবজেক্টগুলোর পিছনে আমাদের কতটা করে সময় দেওয়া উচিত? একটু বেশি সময় দেওয়া উচিত। স্যার আমাদের সেই সাবজেক্টগুলো একটু রিভাইজ করবে বেশি বেশি করে, কেমন? এটাই হচ্ছে আমার মতামত থাকবে। স্যার আমাদের যে টেক্সট বুক গুলো আছে ওগুলা কি মানে প্রত্যেকটা বুকসে প্রত্যেক দিন পড়তে হবে এরকম? আহ প্রত্যেকটা বই তো প্রত্যেকদিন পড়া একটু কষ্টকরই হয়ে যায়, কারণ স্কুল থাকে, টিউশন থাকে, সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ তো স্যার, স্কুল যখন তোমার স্কুল শেষ হয়ে যাবে, টেস্ট পরীক্ষার পরে তুমি সারাদিনই বাড়িতে পাবে, তখন তুমি এটা ফলো করতে পারো যে প্রতিদিনই আমি প্রত্যেকটা বই পড়বো। বাট এখন যেইটুকু টিউশনে পড়া দেবে বা স্কুলে যদি তুমি পড়াশোনা করো, স্কুলে যদি পড়া দেয়, কোনো স্কুলে ভালো পড়াশোনা হয়, তো তোমার যেটুকু পড়া দেওয়া থাকবে সেই পড়াটাকে কমপ্লিট করবে। তুমি ধরো কোনো টিউশনে পড়ছো, ওই টিউশন মাস্টার তোমাকে প্রতিদিন পড়া দেয়, ওখানে গিয়ে হয়তো পড়া দিতে হয়, তো সেই পড়াটুকু করবে, তাহলেই হবে, বেশি চাপ নিতে হবে না। হ্যাঁ যেটুকু স্যার। তোমার পড়া থাকবে টিউশনে সেই পড়াটুকু করবে, প্রতিদিনের পড়া প্রতিদিন করা, এটাই আমরা বলি। কোনোদিন ধরো তোমার, ধরো কালকে সোমবার, এবার সোমবারে আমার দুটো টিউশন আছে, যে আমার হচ্ছে বাংলা টিউশন আছে আর ইংলিশ টিউশন আছে, তাহলে আমার দায়িত্ব কি, কালকে বাংলা আর ইংলিশে যা যা পড়া দিয়েছে সেটাকে আমি খুব ভালো করে পড়ে নেবো আজকে, এইটুকু করতে পারলেই হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার, আর হচ্ছে প্রত্যেক মানে প্রত্যেক দিন তো পড়াশোনা ওরকম করে হয় না, মানে মাঝে মাঝে গ্যাপ হয়, তো সেই গ্যাপটাকে কিরকম করে পূরণ করা যাবে? কতটা গ্যাপ হয়, এই গ্যাপ কতটা হচ্ছে সেটা আমাকে কি করে বুঝবো? তুমি এখন কতটা গ্যাপ ফেলছো? এরকম হতেই পারে যে তুমি সারা সপ্তাহ ভালোভাবে করছো, সপ্তাহে না। একটা দিন ছুটি কাটাচ্ছ, কোনো ব্যাপার না। হ্যাঁ স্যার, সপ্তাহে একদিন দুদিন এরকম। প্রতিদিনের পড়া প্রতিদিন করবে, বাকি ফাঁকা টাইম বের করে মস্তি করবে, কোনো ব্যাপার না। এবার তুমি ছুটি কাটাতে গিয়ে ধরো তুমি পড়া ফাঁকি মেরে দিচ্ছ, আর তোমার পড়া পেন্ডিং এ পড়ে যাচ্ছে, যে আমার টিউশনের এই এই পড়া টিউশনে হয়ে গিয়েছে কিন্তু আমার হয়নি, এই জিনিসটা না করা যাবে না। বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার আমাদের প্রত্যেক দিন কত ঘন্টা করে পড়াশোনা করা উচিত? আমি উত্তর দিয়ে দিয়েছি এই প্রশ্নের, আমি আর দেবো না। ছিলে না, শোনোনি? না স্যার। কতক্ষণ পড়া উচিত না, যতটুকু তোমার পড়া থাকবে ততটুকু পড়তে, তোমার যত টাইম লাগবে তুমি তত টাইম দেবে। বোঝা গেল? আজকে ভৌত বিজ্ঞানে যেটা পড়ালাম, কিছু ছাত্রছাত্রী থাকবে যারা আগের বছরগুলোতে পড়াশোনা করে এসছে ভালো করে, তাদের টাইম লাগবে না, তাদের আমার এই আজকের এই পড়া করতে হয়তো 40 মিনিট কি আধা ঘন্টার মধ্যে তারা হয়তো পড়ে নেবে। কিন্তু যারা আগের বছরগুলোতে পড়াশোনা করে আসেনি, পড়াশোনার অভ্যেস নেই যাদের, তাদের হয়তো এই পড়া করতে 1.5 ঘন্টা লাগবে। তাহলে আমি কি করে বলি যে 1 ঘন্টা পড়লে হয়ে যাবে? তোমার যেটা পড়া থাকবে, পড়াটাকে করতে তোমার যতক্ষণ টাইম লাগবে ততটুকুই তুমি সময় দেবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম, চল, টাটা তাহলে। হ্যাঁ, আসিফ বলো, তোমাকে অনেকবার কলে নিয়েছি, তুমি কথা বলোনি। হ্যালো, তোমার মনে হয় স্যার মাইক খারাপ। আমি হ্যাঁ বলো। স্যার শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছি, বলো। বলছি কি স্যার, আপনি যেগুলো নোট দিয়েছেন ওগুলো খাতাতে নোট করব, হ্যাঁ। ওইগুলো করবো না স্যার? হ্যাঁ, যেগুলো আপনার পিডিএফ করে দিয়েছেন ওগুলো নোট করব খাতায়? হ্যাঁ, খাতায় নোট করো, আমি তো বলছি এখন এই প্রিন্ট প্রিন্ট করার দরকার নেই, খাতাতে নোট টোকো, ইয়েস স্যার, ঠিক টাকা আছে। বেঁচে যাবে। হুম। এটাই বুঝতে কিন্তু চেয়েছিলাম হ্যাঁ, স্যার। নোট টুকতে গিয়ে সাবধান, কিন্তু ভুল টুকে দিও না, এটা সাবধান, কারণ ওই যে নোট তৈরি হবে এটাই তুমি পরীক্ষার আগে পড়বে, সারা বছর ওই নোটটাই তোমার সাহারা হবে, তখন আর বই খুলতে হবে না। সেই জন্যই যখন নোটটা টুকতে যাবে একটু সাবধানে টুকবে, কিছু ভুল যেন না টুকে দিও, কেমন? ঠিক আছে স্যার। টাটা সবাইকে, আমার মা এখনই লাঠি নিয়ে আসবে, বলবে 10:30টায় ক্লাস শেষ করবি বলে এখনো ক্লাস করাচ্ছিস। হ্যাঁ বলো। তোমার কথা শোনা যাচ্ছে না গো। আমি নেক্সট ডাউট ক্লাস তোমার ডাউট নেবো, কেমন? আজকে মোটামুটি সব ধরনের প্রশ্নের আলোচনা হয়েছে, ঠিক আছে? তোমার আমি পরে ডাউট ক্লাস তুমি দেবো, তোমার কথা আটকাচ্ছে। হ্যাঁ রনিত বলো। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছিলাম কি, আমার না একটা অভ্যাস, মানে আমি রাত জাগে না, মানে খুব পড়ি, তো এই অভ্যাসটা কি ভালো? হ্যাঁ ভালো অভ্যাস তো, খারাপে কি আছে? কিন্তু মানে রাত তোমার একটা যদি দুটো দিনের বাজে। বেলা পড়তে ভালো না লাগে, রাত জাগে পড়তে ভালো লাগে, তো রাতে পড়ো, পড়া নিয়ে কথা। এবার ব্যাপারটা কি বলতো, পরীক্ষার আগে না, যখন টেস্ট পরীক্ষা হয়ে যাবে তারপরে আর রাত জেগো না,
কারণ দেখো এই বছর মাধ্যমিক পরীক্ষা কখন হচ্ছে জানো তুমি? এই বছর তো ফেব্রুয়ারি 2 তারিখে না? হ্যাঁ, 2 তারিখ থেকে পরীক্ষা জানো, 9:45 থেকে। হ্যাঁ হ্যাঁ, 9:45। স্কুল কিন্তু তোমার বাড়ি থেকে দূরে পড়তে পারে, হ্যাঁ তো তোমাকে স্কুলের মধ্যে 8:30টার মধ্যে ঢুকতে হবে স্কুলে। 8:30 মানে কি তোমাদের 6টা-7টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে। এবার তুমি যদি রাত জাগার অভ্যাস ধরে রাখো সারা বছর, পরীক্ষার আগের দিন তুমি 6টার দিকে উঠে যাবে, কিন্তু যেহেতু মস্তিষ্কের অভ্যেস নেই, যার ফলে মাথা মানে ব্রেন তোমার 100% কিন্তু কাজ করবে না। পরীক্ষার হলে গিয়ে হয়তো ঘুম পেতে পারে, ঝিমঝিম লাগতে পারে। আর অমত অবস্থায় তুমি সারা বছর পড়েছো, বাট পরীক্ষার হলে তোমার ব্রেন তোমার শান্তি দিল না, সেক্ষেত্রে লস না। তো এখন পড়ছো কোনো অসুবিধা নাই, টেস্ট পরীক্ষার পরে অভ্যেস বদলাতে হবে। রাত জাগা, নো রাত জাগ, আর সকালে ওঠার অভ্যেস, 6টার দিকে ওঠার অভ্যেস করতে হবে। এখন করছো কোনো ব্যাপার না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হুম, চলো গুড নাইট সবাইকে। 7:30 জায়গায় তাই বাজিয়ে দিলে সবাই। হ্যাঁ চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে বুধবারে সরাসরি। বাকি কালকে তো মনে হয় কার ক্লাস আছে রুটিনে? কালকে রুটিনে মনে হয় অঙ্ক স্যার আছেন, তো ক্লাসে থেকো সবাই। হুম। আর একটু নোটিশ বোর্ডটা সবাই দেখবে, হ্যাঁ, কোনো দিন যদি ক্লাস ছুটি থাকে দেখবে নোটিশ আমরা জানিয়ে দেব। কালকের দিনটা আমাদের ছুটি দেওয়া উচিত, বাট যদি স্যার ক্লাস নেন তো নেবে, তাই না? কালকে একটু মজার দিন আছে, অনেক আনন্দের দিন, খুশির দিন কালকে। তো স্যার যদি ক্লাস নেয় তো নেবে, কারণ আমাদের তো রাত্রি থেকে 9টা থেকে থাকে। চলো টাটা সবাইকে, গুড নাইট, টাটা। তুমি গল্প করতে পারি এবার দাদা, কি বলবো, যাও গ্রুপটা খুলে দিলাম, অল্প গল্প করো, বাট বেশি আড্ডা মেরো না, ঠিক আছে? গ্রুপ কি খোলা আছে? এমনি হালকা গল্প করতে পারো, চলো টাটা। বাট এইসব গল্প কিন্তু অ্যালাউ করবো না পরীক্ষার আগে, এখন একটু আধটু গল্প করছো, ঠিক আছে? হ্যাঁ, টাটা।